দেবদা যেভাবে বলে আসলে বাংলা সিনেমার পাশে দাঁড়াও, তো এখন কি সবাই বাংলা সিনেমার পাশের মধ্যে দাঁড়িয়েছে? যেরকম একটা আমাদের একটা হয়েছে না যে প্রি কবি পোস্ট কবি, হ্যাঁ সেরকম একটা এরকম হওয়া উচিত, প্রি খাদান পোস্ট খাদান। সেরকমই জিতের একটা সিনেমা লাগবে। এই উইকে আমার মনে আছে SOS কলকাতা রিলিজ হয়েছিল ওই বছর, 11খানা বাংলা সিনেমা রিলিজ হয়েছে ওই পুজোটা। 4টে সিনেমা দেখতেই লোকে একটু হিমশিম কাছে, হয়তো 2টো দেখছে কি 3টে দেখছে, বা হয়তো 4টেও দেখছে, বাট এখানটা দেখতে পারে সম্ভব? ফর এক্সাম্পল আমি বললাম ডাঙ্কি 600 কোটি, এই যে আমরা যদি 600 কোটি দেখছি বা 6 কোটি দেখছি বা 10 কোটি দেখছি, যাই দেখছি, তার পিছনে এক্সাক্ট নাম্বারটা কত? কার্নিভাল তো এরকম স্ট্র্যাটেজিতে যায়নি, ওদের তো টেক ওভার করার ছিল, প্রপার্টিগুলো ধারাধার নিয়ে গেছে। ইন্ডিয়াতে 3 C's আর কমন, একটা হচ্ছে সিনেমা, ক্রিকেট আর ক্রাইম। খালি একটা কি দুটো প্রোডাকশন হাউসের ছবি খালি ভালোভাবে শো ইফেক্ট, এটা কেন হতো? এই নোংরামুটা হচ্ছে লাস্ট 20-25 বছর ধরে। একটা টাইমে তারাই বাংলা সিনেমাকে দাঁড় করিয়েছে, আবার একটা টাইমে তারাই বাংলা সিনেমাকে খেয়ে। আমি হয়তো কোনো পার্টি করি না, কোনো পলিটিক্স করি না, ঠিক আছে, কিন্তু যারা করে তাদের তো কোনো ভয় নেই, তারা বলতেই পারে অনস্ক্রিন। আমি আশ্চর্য যে ভয়টা কিসের। সিঙ্গেল স্ক্রিনের মালিকের সাথেই আমি কথা বলছিলাম, ঠিক আছে, চেঙ্গিজ নাকি উনি লাগতেই দেয়নি। যদি ওই 2-4 জন যারা আছে যারা এই বদমাইশিগুলো করে, তাদেরকে যদি চেঞ্জ করে দেওয়া হয়, ইমিডিয়েটলি কালকের থেকে বাংলা সিনেমার মানচিত্র চেঞ্জ হয়ে যাবে। আজকের আমাদের এপিসোডটা একটু অন্যরকম। এখানে ডিপ কোয়েশ্চেন্সে হয়তো যাওয়া হয়নি, বা হয়তো উনি ওনার জার্নিটাকে থরলি খুব ইন্সপায়ারিংভাবে উনি বলেননি। আজকে আমরা এখানে আড্ডা দিয়েছি লিটারেলি, যেটা একটা পডকাস্টের আমার মনে হয় নেচার, সেটাই হয়েছে কমপ্লিট আড্ডা। যে আড্ডাতে আমরা ডিসকাস করেছি বাংলা সিনেমা খাদান এই মুহূর্তে যেভাবে এত সুন্দর ওয়ার্ক করে, কোন জিনিসটা খাদানের জন্য ম্যাজিক ক্রিয়েট করেছে থেকে শুরু করে বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর কথা দিন ধরে হয়ে আসছিল, সেখানে বাংলা সিনেমা চলছে কি চলছে না, আদৌ নেক্সট কি হতে চলেছে, কীভাবে হতে চলেছে, সাউথ ইন্ডাস্ট্রি নিয়ে আমরা এত কথা বলি, সাউথ ফিল্মগুলো এত ওয়ার্ক কেন করছে, এবং বাংলা সিনেমাতে কোনো নির্দিষ্ট কোনো প্রোডাকশন হাউসের একাধিপত্য থেকে শুরু করে আজকালকার দিনে দেখতে গেলে যারা বড় বড় অ্যাক্টাররা রয়েছে, স্টার যারা রয়েছে, তারা সবাই নিজস্ব নিজস্ব প্রোডাকশন হাউস কেন খুলছে, এগুলো বিভিন্ন জিনিস নিয়ে ডিসকাশন হচ্ছে। কারণ আজকের যিনি গেস্ট, উনি একজন এক্সিবিটর, এবং যে ফিল্ম ডিস্ট্রিবিউশন, বাই দ্য ওয়ে ফিল্ম ডিস্ট্রিবিউশন হয়টা কীভাবে, এই জিনিসটা কি এক্স্যাক্টলি, সেগুলো নিয়েও ডিসকাশন হয়েছে। তোমরা SSR সিনেমাসের নাম নিশ্চয়ই শুনেছো, যদি কলকাতার বাসিন্দা হো তাহলে অজন্তা সিনেমা, গ্লোব, এগুলোর নাম নিশ্চয়ই শুনেছো। এগুলোর যিনি মালিক, ওনার সাথে ওনার পার্সোনাল লাইফ নিয়েও কথা বলেছি, লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ, ওনার কেমিস্ট্রিটা ওনার ওয়াইফের সাথে এত সুন্দর কি করে। সেখানে লেট না করে লেটস ওয়েলকাম মিস্টার শতদীপ সাহা ইন দ্য ডিপ ডাউন শো। শতদীপ দা, ওয়েলকাম টু দ্য ডিপ ডাউন শো। তোমার বেশ কতগুলো ইন্টারভিউজ দেখলাম, তোমার ব্যাপারে অনেক মানে বেশ কিছু জানলাম, কিন্তু আমি একটু শুরু থেকে শুরু করতে চাইছি, মানে আমাদের শোতে, যে লাইক তোমার স্কুলিং বাগেরা কোথা থেকে ছিল অ্যান্ড অল, ওগুলো যদি একটু বলেন, তার সাথে যদি আমরা মানে এখন অব্দি যে জার্নিটা রয়েছে সেটা বলো, তারপর আমরা বিভিন্ন বিভিন্ন ধীরে ধীরে কোশ্চেনে যাবো। দেখো, স্কুলিং আমার সবসময় KG 1 থেকে ক্লাস 12 আমার APJ স্কুল, পার্ক স্ট্রিট, ওকে, কলকাতা থেকেই হয়েছে মেনলি। তারপর আমি বিকম করি হচ্ছে হেরম্বচন্দ্র কলেজ, সাউথ সিটি দিয়ে। তারপর আমি MBA করি হচ্ছে সিকিম মারিপাল ইনস্টিটিউশন থেকে। তবে এটা হচ্ছে আমার পড়াশোনার পড়াশোনার সাথে সাথেই কি এই ব্যবসা ব্যাপারটা ছিল? ব্যবসাতে ঢুকবো সেটা কোনোদিনও ভাবিনি, কিন্তু হ্যাঁ, ছোটবেলা থেকে যেহেতু বাবাকে দেখেছি সিনেমা লাইনে সবসময় জড়িত ছিল প্রথম থেকেই, এবং খেলাধুলাতেও বাবা এগিয়ে ছিল, তো দুটো জিনিসকেই ওইভাবেই এগিয়ে নিয়ে গেছি। আমি হয়তো ব্যাডমিন্টনটা এগোতে পারিনি, যেহেতু বাবা ব্যাডমিন্টন খেলতো, আমি ক্রিকেট খেলেছি, তো বাবা ব্যাডমিন্টন খেলতো। তো আর সিনেমার দিকটা একটা সবসময়, ছোটবেলায় যেহেতু সিনেমা হলে আমাদের নিজেদের সিনেমা হল ছিল, অজন্তা সিনেমা, সো সিনেমা হলে যেতাম, সিনেমা দেখতাম, সেই একটা প্যাশন প্রথম থেকেই ছিল আর কি অ্যাকচুয়ালি। ওকে, তুমি মানে ইন্ডিয়াতে 3 C's আর কমন, 3টা সি চলে, একটা হচ্ছে সিনেমা, ক্রিকেট আর ক্রাইম। ক্রাইমটাকে যদি বাদ দিই, 2টো সি সাথেই তুমি জড়িত, ক্রিকেট খেলা এবং তার সাথে সিনেমা। কোনোদিন ছোটবেলায় এটা মনে হয়েছিল যে আমি পরবর্তীকালে অ্যাক্টর হবো বা কিছু? না, কোনোদিন ভাবিনি সেটা। আর অ্যাক্টিংটা আমার প্রথম থেকেই মানে আমার ছিল না। আমার সিনেমা হল, আমাদের নিজেদের সিনেমা হল ছিল, তো বাবা প্রডিউসও করেছিল ছোটবেলায় আমি যখন ছিলাম।
মানে ছোটবেলায় আমি দেখতাম বাবা সিনেমার প্রোডাকশনে খুব মাথা লাগাতো। কারণ বাবা অনেকগুলো সিনেমা প্রডিউস করেছিল। বুমবাদারকে নিয়ে করেছে, চিরঞ্জিতকে নিয়ে করেছে, তাপস পালকে নিয়ে করেছে। অনেকগুলো সিনেমা প্রডিউস করেছে। তো প্রোডাকশনটা একটা ন্যাক ছিল যে হ্যাঁ, কোনোদিন যদি এটা হয় তাহলে প্রোডাকশন করব। আর অফিসে করবো আমি কোনোদিনও এটা ভাব বাট সেটা পরবর্তীকালে এখন যদিও বা হয়ে গেছে আমার ১০ খানা সিনেমায় অভিনয় করে ফেলেছি। বাট সেটা কোনোদিনও ভাবিনি আগে। তোমার ওই ভিডিওটা দেখছিলাম, বোধহয় মোস্ট প্রবাবলি ওটা বৌদির সাথেই ছিল, এসএসআর এসআর এর যেটা ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা রয়েছে, সুন্দর লাগছিল। আচ্ছা, আমাদের মানে যেহেতু আমরা এই মুহূর্তে এমন একটা টপিক নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে সিনেমা, ঠিক আছে? এবং সিনেমা দিয়ে দেখতে গেলে বিশেষ করে আরো যদি স্পেসিফিক্যালি বলি ইন্ডিয়ান সিনেমা বা বাংলা, আরো যদি স্পেসিফিক্যালি বলি সেটা হচ্ছে বাংলা সিনেমা। বাংলা সিনেমার অবস্থা এখন মানে এই মুহূর্তে আমি বলতে পারি অনেক মানে কমার্শিয়াল মুভি স্পেশালি অনেকটা ভালো হচ্ছে। মেবি আফটার খাদান, সেটা আমি অবশ্যই তোমার থেকে জানতে চাই যে তুমি কিভাবে ব্যাপার, বিকজ তোমার কাছে এক্সাক্ট নাম্বারস গুলো রয়েছে। আমরা তো জাস্ট দেখছি, আমাদের ভালো লাগছে, আমাদের মনে হচ্ছে এটা চলছে না, বাট রিয়েলিটি ইজ সামথিং এলস, যেটা হয়তো আমরা মানে দর্শকের জায়গাতে বসে হয়তো পুরোপুরি ব্যাপারটা বুঝতে পারি না। তো সেই ক্ষেত্রে মানে দাঁড়িয়ে তোমার কি মনে হয় যে বাংলা সিনেমা কি মানে আফটার খাদান, যেভাবে দেবদা যেভাবে বলে আসলে বাংলা সিনেমার পাশে দাঁড়াও, তো এখন কি সবাই বাংলা সিনেমার পাশে এরকম দাঁড়িয়েছে? মানে খাদানের পরে, খাদানের সাকসেসের পরে কিরকম মনে হয়? কি বলেছিল বাংলাদেশের পাশে দাঁড়াও? অনেক জায়গাতে বলেছে। আবার হারানের ক্ষেত্রে বলে, খাদানের ক্ষেত্রে বলে না, এখন হয়তো মনে হচ্ছে না। যেরকম একটা আমাদের একটা মানে হয়েছে না যে প্রি কবি পোস্ট কবি, হ্যাঁ, সেরকম একটা এরকম হওয়া উচিত, প্রি খাদান পোস্ট খাদান। সো ডেফিনেটলি এটার ডিফারেন্সটা অনেকটাই ক্রিয়েট করে দিয়েছে দেবের ছবি খাদানে। এবং খাদানের আগে যেরকম বাংলা সিনেমার অবস্থা ছিল, কমার্শিয়াল বাংলা সিনেমার, আর খাদানের পরে ডেফিনেটলি একটা অন্য একটা দিকে আমাদের ইন্ডাস্ট্রিটা এগোচ্ছে এবং ভালো লাগছে সেটা। এবং আমার মতে খাদানের আগে যেরকম ছবি হতো সেগুলো দরকার, এবং যেরকম খাদানের মতন সিনেমা আমাদের দরকার। আমাদের ইন্ডাস্ট্রিতে না একটা ব্যালেন্স দরকার। সেটা এক ধাঁচের ছবি হচ্ছিল। এই ব্যালেন্সটাকে এইবার চেঞ্জ করে একটু সব রকম ধাঁচের ছবি আসলে আমাদের অ্যাজ এ সিনেমা হল মালিক, অ্যাজ এ অডিয়েন্স, আমার মনে হয় সেটা অনেক খুব ইম্পর্টেন্ট ছিল এবং সেটা খাদান প্রুফ করে দিয়েছে। এবার কি মনে হচ্ছে যে এরপরে যে স্টোরিজ মানে সিনেমাগুলো, কমার্শিয়াল মুভিজ যেগুলো বাংলাতে অ্যাটলিস্ট আমি বলছি, যেগুলো আসবে সেগুলো কি এবার মানে খাদানের ওই হাইপের জন্য কি এখন ভালো যাবে, নাকি মনে হচ্ছে যে ইট হ্যাজ টু বি এগেন কন্টেন্ট ম্যাটার করবে বা অনেকটা লাকের ক্ষেত্রে? দেখো, খাদানের ক্ষেত্রে আমি বলব দেব কিন্তু অনেকদিন ধরে পরিশ্রম করেছে ছবিটার ওপরে, এবং পরিশ্রম করে আজকে এই রেজাল্টটা এসছে। সত্যিকার পরিশ্রম যদি না করতো তাহলে হতো না, এবং দেব যদি এই ছবিটাকে হয়তো 10 দিন বা 15 দিনে শুটিং করতো তাহলে এই সিচুয়েশনটা দাঁড়াতো না। সো একটা সিনেমা বানাতে গেলে যেহেতু এটা একটা আর্ট, আমার মনে হয় এটা পেছনে একটু টাইম দেওয়া দরকার। এবং এরকম টাইম দিয়ে যদি ছবি আসে তাহলে অডিয়েন্সেরও একটা ইচ্ছে একটা গ্রো করে বছরে যদি 4-5 খানা করে ছবি করবে আর কোনোটাতেই হয়তো টাইম দিতে পারবে না, তাহলে কোনো মানে নেই। পাবলিক কিন্তু সেটা আজকাল বুঝে যায়। সত্যি পাবলিক কিন্তু ওয়েট করে থাকে কখন আরেকটা সিনেমা আসবে। সেজন্য এখন যখন খাদানের পরে রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্টটা এসছে, আমার মনে হয় পাবলিকের এখন ওই ৬-৭ মাস ওয়েট করে থাকাটা কিন্তু রঘু ডাকাতের উপরে অ্যাডভান্টেজ যাবে। যদি না আর কোনো দেব মাঝখানে ছড়ি করে। সো আমার মনে হয় যদি বছরে একটাও করে, সেটা কিন্তু ভালোভাবে মানে প্ল্যান করে করলেও যথেষ্ট মানে অডিয়েন্সকে ক্যাটার করার জন্য। এবং অডিয়েন্স কিন্তু আছে। এই যে বলে না বাংলা সিনেমা কমার্শিয়াল সিনেমা চলে না, এরকম কোনো ব্যাপার নেই। ভালোভাবে ছবি বানাও, ভালো করে মার্কেটিং করো। আজকে যদি আমি বলব দেবের যে মার্কেটিং স্ট্র্যাটেজি, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। এই যে অল ওভার বেঙ্গল বাসে করে ট্রাভেল করা পুরো আর্টিস্ট এবং পুরো কাস্ট অ্যান্ড ক্রিউকে, এটা তো কেউ ভাবতেই পারে না। সো এই জিনিসগুলো তো শেখার মতন জিনিস। এগুলো এতে তো কোনো ক্ষতিই নেই। প্রমোশন করতেই হবে। সিনেমা করতে গেলে লোকের কাছে পৌঁছতে হবে একদম। মার্কেটিং ইজ দ্য চেঞ্জটাও করেছে, এটা প্রমাণ পাচ্ছে। দেবদার আমার মনে হয় মার্কেটিং স্ট্র্যাটেজির বরাবরই একটা ইউনিকনেস রয়েছে। মানে ডেফিনেটলি আমিও যতগুলো কাজ করেছি বা দেবের সাথে বা যেগুলো ডিস্ট্রিবিউশন করেছি সবগুলোতেই ও কিছু না কিছু একটা চয়েস থাকে। ইভেন এই বেঙ্গল ট্যুরের যে গল্পটা ছিল, মানে যে ব্যাপারটা পুরো ছিল, ইভেন আমাদের বন্ধুদের মধ্যে ডিসকাশন হয় যে এটা কিন্তু একটা আলাদাই জিনিস হচ্ছে সিনেমাটা। ইভেন যখন ট্রেলার এসছিল, অনেস্টলি যখন মানে প্রথম যে গানটা এলো স্পেশালি, ঠিক আছে, গানটা তো আমার মনে হলো প্রথম যে গানটা রাজা রাজা, অনেস্টলি আমার ভালো লাগেনি। মানে আমার মনে হচ্ছিল যেভাবে দেবকে আমরা মানে ক্যামেরাতে, অন ক্যামেরাতে নাচ করতে দেখে এসেছি, এখানেও নাচ করছে, হয়তো নাচ ভালো করছে মেবি ক্যামেরা অ্যাঙ্গেলে, বাট তারপরে যখন একটা টিজার এলো, ট্রেলার এলো, বা তারপরে আলাদা আলাদা গানগুলো, তখন এক্সপেকটেশন হাই বা শুরু হলো। দেন আই ওয়াজ ওয়েটিং ফর দ্য স্টোরিটা যদি ভালো না করে তাহলে হয়তো আবার সেই মুখ থুবড়ে পড়বে বা কিছু একটা গল্প। কিন্তু যেভাবে ওয়ার্ক করেছে দ্যাট ইজ চেঞ্জ এভরিথিং, মানে মানুষের পারসেপশনটা আবার চেঞ্জ করে দিয়েছে।
তো আমরা তো সেটাই চাই। একদম এবং ও যেভাবে করছে বা যাই করে থাক, খারাপ, ভালো, মাঝারি যেটাই করে থাক, তো সেটা অ্যাজ এ বাঙালি হিসেবে আমরা প্রাউড যে অ্যাটলিস্ট ও একটা ট্রাই করছে। বাকিরা যদি সেরকম ট্রাই করে ডেফিনেটলি আমরা তাদেরকে সাপোর্ট করবো। এবং পাবলিক ওয়েট করে আছে ছবি দেখছে ভিতরে। ওই ঘরে এক ঘরের মধ্যে ছবি বানিয়ে ফেললাম, ওইটা আমার মনে হয় একটু চেঞ্জ হওয়াটা দরকার আছে। একঘেয়েমি হয়ে যাচ্ছে। আর যদি তুমি দেখবে হিন্দি বা সাউথের যে সিনেমাগুলো আসছে, ম্যাক্সিমাম সিনেমা যেগুলো নাম্বারস ক্রিয়েট করছে, সবাই কিন্তু কমার্শিয়াল সিনেমাই বানাচ্ছে। অ্যান্ড কি ঘরের মধ্যে প্যানপ্যানানি করে কিন্তু কেউ সিনেমার পয়সা উঠছে না। কারণ বক্স অফিস যখন ক্রিয়েট করে না, তার জন্য সব রকম অডিয়েন্স দরকার। যখন সব রকম অডিয়েন্স আসে একটা সিনেমার, তার অলরেডি নাম্বারসটা কিন্তু অনেক ডাবল এর ট্রিপল হয়ে যায়। সেটাই এখানে হচ্ছে। আমার মনে হয় এটা একটা ভালো দিক। আমার মনে হয় এটা এরকম কন্টিনিউ হওয়া দরকার। মানে এরপর এরকম মুভিজ আরো আসা দরকার। হ্যাঁ, ডেফিনেটলি। গল্প তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট। সঙ্গে যদি একটু কমার্শিয়াল এলিমেন্টগুলো থাকে, আমার মনে হয় খুব ভালো হয়। ইনফ্যাক্ট গানগুলো খুব ভালো দরকার। আজকাল দেখবে গান হিট হয় না। এখন গান হিট হওয়াটা খুব দরকার। আজকে যদি খাদানে বলি আমি, কিশোরী গানটা কিন্তু হিট হয়ে গেছে। মারাত্মক হিট। সর্বত্র সব জায়গায় ওর সজে দেখা যাচ্ছে। লাস্ট বাপ এসেছে করে গানটাও কিন্তু আমাকে যেদিন ও শুনিয়েছে আমি সেদিনই বললাম যে এই গানটা হিট হয়ে যাবে। বাপ এসেছে গানটা। কারণ আমাকে ও খালি মিউজিকটা শুনিয়েছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। গানটা, লিরিক্সটা শুনেছিল। আমি কোনো ভিডিওটা দেখি। আচ্ছা, আচ্ছা। তো যখন আমি শুনলাম, আমি শুনেই বললাম এই গানটাকে ছাড়ো, তাড়াতাড়ি ছাড়ো। এই গানটা দরকার আছে। এই গানটা তোমাকে অন্য আরেকটা মানে ধাপে নিয়ে যাবে। তুমি একটা জায়গায় অলরেডি আছো ছবিটাতে, ওটা আরেকটা ধাপ এড করে দেবে। সেটা হলো প্রথম ২-৩ দিন কোনো ইয়ে পাওয়া যাচ্ছিল না, টিকিট পাওয়া যাচ্ছিল না। শো বাড়াতে হচ্ছে। হুইচ ইজ আ ভেরি গুড সাইন। ইভেন যেটা দেখছিলাম যে মানে রাত্রেবেলা কোনো শো, মাঝরাতে কোনো শো হাউসফুল যাওয়া, দ্যাটস আ বিগ থিং। ইটস আ বিগ অ্যাডভান্টেজ। এটা এটা একটা বিশাল জিনিস। বাংলা সিনেমা আমরা ভাবি যে ৩টের থেকে ৭টার মধ্যে চলে। তারপর চলে না। কিন্তু তারপর তো অনেক লোক আছে যারা দেখাতে পারে। যেরকম আমরা অফিস করে বাড়ি ফিরি ৮টা, ৮:৩০, ৯টা। তো আমরা কোথায় যাবো? তাহলে আর বাংলা সিনেমা দেখতে পাচ্ছি না। তো যদি আমরা টাইমিংটা না দিই অ্যাজ এ সিনেমা হল মালিক, তাহলে লোকে আসবে কি করে? তো বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করা হয়েছে এবং সেগুলো সাকসেসফুল হয়েছে। নট অনলি উইথ খাদান, আমরা টেক্কার থেকেও আমরা করেছি। সকালবেলা শো দিয়েছি, সেগুলোও ভালো গেছে। সো এগুলো না একটা ভালো আ সাইন আসছে যে পাবলিক কোনো শো টাইমিং দেখে আসে না। পাবলিকের যদি পছন্দ হয় সিনেমাটা বা ভালো যদি রেসপন্স পায় বা রিপোর্ট পায়, তো ডেফিনিটলি তারা যেকোনো সময় হলেও তারা কিন্তু টাইম বার করে সিনেমাটা। একদম। তারা নিজের সময়ে টাইম ঠিক বার করে নেবে। ডেফিনিট এটা একটা অবশ্যই ব্যাপার রয়েছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি। বাইরে যে সিনেমা হয় সাউথ ইন্ডাস্ট্রি বা বলিউডে, সেগুলোতে একটা ক্যামিও রোলে অনেককে আসতে দেখি। কিন্তু বাংলাতে না ওটা মনে হয় এটা আনাটা খুবই দরকার। মানে যদি ক্যামিওতে আসে আরো এক হিরোর যদি আরেক হিরো যদি আসে, তাহলে মনে হয় যে তার অডিয়েন্স বা তার দুজনের অডিয়েন্স মার্জ করে মনে হয় সিনেমাটা একটু এখন বাড়তে পারে। এখন তো হচ্ছে তো। মানে মেইন যারা দুজন সুপারস্টার মানে দেব আর জিৎ, মানে ওদেরকে আসাটা তো আমার মনে হয় তুমি যেটা চাও সেটা আমিও চাই। সেটা তারা নিজেরাও চায় যে দেবের সিনেমায় জিৎ আসবে, জিতের সিনেমায় দেব আসবে। বা দুজন একসঙ্গে একটা সিনেমা করবে। সেটা আমিও অনেকদিন ধরে চাই এবং আমি তো এটাও চাই যাতে সেই ছবিটা আমি প্রডিউস করি। এটা বাধা হবে না। এটা আমি দেবকে বলেছি যে এরকম যদি তোরা কোনোদিনও আমাকে বলে তুই স্ক্রিপ্ট তো আমি আনতে পারবো না। আমি তো স্ক্রিপ্ট লিখি না, হ্যাঁ। এবার আমি বলেছি তোমরা যদি কোনো গল্প সেটা পারেন। কিন্তু তোমাদের দুজনের কোনো ছবি হলে আমি তার সঙ্গে থাকতে রাজি আছি। কারণ আমিও চাই, কারণ আমি ছোটবেলা থেকে বড় হয়েছি এদেরকে দেখে। কারণ তারা যদি একসঙ্গে কাজ করে ডেফিনিটলি সিনেমার ইয়েটাই আলাদা হয়ে যাবে। তো আমিও চাই, বাট হবে কোনো না কোনো দিন তো হবে। একবার তো হয়েছি ২ পৃথিবীতে। বাট সেখানে আমার খুব কষ্ট হয়েছিল দেখতে যদি লাস্টে মেরে ফেলেছে। সেম পার্ট। এইবার যদি কোনোদিনও হয় সেখানে দুজনেই বেঁচে থাকবে। আশা কি আর এবার এবার দুজনেই বেঁচে থাকার দরকারও আছে। আমরা তখন ছোট একদম স্কুলে পড়ি যখন ২ পৃথিবী বেরোচ্ছে। স্টিল রিমেম্বার মানে আ আলাদা ইমোশন ছিল। আর ওই গানটা উফ! মারাত্মক। মানে দ্যাট ওয়াজ অ্যান ইমোশন ফর আস। গল্প কমার্শিয়াল উঠতে হবে। আমার মনে হয় দুজন করবে আগামী দিনে ছবি কিন্তু ক্যামিওর ও যেটা কথা বললো সেটা তো আসছে অলরেডি। তুই যদি এই বুমারাং জিদ্দার যেটা সিনেমা হলো বুমারাং, সেটাতে যদি দেখিস অলরেডি ওখানে অনেকগুলো ক্যামিও কাইন্ড অফ করেছে। ঠিক আছে? যে ফটো দেখিয়েছে যখন মানে স্টোরিতে আমি যাচ্ছি না। কিন্তু ওই দেখিয়েছে। ইভেন তারপর তার আগে দেবের যে 'কিসমিস' বেরোলো। 'কিসমিস'ে তো অনেক ক্যামিও ছিল। ঠিক আছে? ইভেন আমার মনে হয় ক্যামিওর ব্যাপারটা অলরেডি আসছে। বাট মেনি আমাদের ইন্ডাস্ট্রিতে না একটা ইউনিটির একটা ব্যাপার আছে। আমার মনে হয় এটা আস্তে, আস্তে আরো গ্রো করছে। আগামী দিনে আমরা আরো বেটার জায়গা দেখতে পাবো, যেগুলো তোমরা চাইছো বা অডিয়েন্স চাইছে সেগুলো ডেফিনিটলি অন স্ক্রিন আসবে।
বাট একটু এটা তো একটা প্রসেস, আমি চাইলেই চাইলেই সঙ্গে সঙ্গে হবে না, এটা একটা প্রসেস। আমার মনে হয় আগামী দিনে এটা নিশ্চয়ই বেটার হবে, কোথাও না কোথাও একসঙ্গে দেখতে পাবো। অবশ্যই বড় অ্যাক্টরগুলো যখন একসাথে থাকবে তখন ব্যাপারটা মানে আলাদা কি মানে ম্যাজিক ক্রিয়েট হয়। ইনফ্যাক্ট তার সঙ্গে যদি আমার বোম্বাদা অ্যাড হয় তাহলে ওয়ে বাত রে বাপ, বারাক প্রতিষ্ঠা তো এর থেকে বড় আর কি হতো। আর একটা প্রশ্ন, বাইরে যখনই সিনেমা হয় বা তখন মানুষ দেখতে যাচ্ছে, মানুষ সেই সিনেমাগুলো দেখতে যাচ্ছে এবং বলছে সেই সিনেমায় স্টোরি আছে, তার জন্য দেখতে যাচ্ছে। তো পুষ্পা যে ধরনের সিনেমা কিংবা বাকি যে ধরনের আসছে, আমার তো মনে হয় খাদানও অনেক ভালো স্টোরি দিয়েছে, কিন্তু কিন্তু অনেক মানুষ সেখানেও বলছে যে বাংলায় স্টোরিটা একটু উইক। কিন্তু যখনই ওটা হিন্দিতে বা বলিউডে চলে যাচ্ছে, সাউথ ইন্ডিয়ায় চলে যাচ্ছে, ওখানে স্টোরিটা কেন ভালো লাগছে? ডেফিনেটলি এটার একটা কারণ হচ্ছে আমরা বাঙালিরা না হিন্দিটা ভালো বুঝি এবং আমরা হিন্দি বলতেও পারি। বা সাউথের ওরা কিন্তু হিন্দিটা বোঝে না আর হিন্দিটা বলতেও অনেকে পারে না। তো যেহেতু আমরা হিন্দিটা দেখে দেখে বড় হয়েছি, আমরা সবসময় কম্পেয়ার করছি হিন্দির সঙ্গে বাংলার। বুঝতে পেরেছো? সেই জায়গাটাতে আমরা পিছিয়ে যাচ্ছি এবং হিন্দির কাছে যে বাজেটটা থাকে, বাংলায় সেই বাজেটটা থাকে না। আমি যেটা চাইছি, আমি যেটা সবসময় বলতে চাইছি, হয়তো আমাদের কাছে বাজেট নেই। তার মানে কি আমরা কাজ খারাপ করব? সেটা নয়। আমার বক্তব্য হচ্ছে তুমি টাইম নিয়ে কাজটা করো। যখনই তুমি টাইম নিয়ে কাজ করবে, কম বাজেটেও ভালো কাজ বেরোবে। যখনই আমি তাড়াহুড়ো করব বা আমি টার্গেট করব যে আমাকে একটা পুজোয় আনতে হবে, আমার একটা ঈদে আনতে হবে, আমার একটা ধরো ক্রিসমাসে আনতে হবে। যখন এইটা মাথায় আসবে তখন কিন্তু কাজের কোয়ালিটিতে ড্রপ ডাউন করবে। আমার বক্তব্য হচ্ছে এই ৩ টেতে আসতে হবে না। তুমি যেকোনো একটা ডেট সিলেক্ট করো এবং ওটার জন্য এখন থেকে লেগে পড়ো। যাতে তুমি ১ বছর ধরে ওইটা স্ক্রিপ্টিং এ কালবি। ফার্স্ট ন্যারেশন শুনলে, সেকেন্ড ন্যারেশন শুনলে, ১০ বার ন্যারেশন শোনো। ২-৩ জন নিজেদের ঘরের লোককে শোনাও যে কি মনে হচ্ছে, কি ফিল করছে। কারণ যখন একটা অ্যাক্টর যখন ন্যারেশন শোনে না, সে কিন্তু ভিজুয়ালি ভাবছে যে এটা হচ্ছে। বা যখন একটা ডিরেক্টর ন্যারেশন শোনাচ্ছে, সে কিন্তু তার চোখ বন্ধ করে সে কিন্তু সিনেমাটা আগেই বানিয়ে ফেলেছে। বুঝতে পেরেছ? তো সেইটার উপরে আর কি বেটার করা যায় সেইটা ভাবতে হবে। আমাদের হয়তো বাজেটের কনস্ট্রেন্ট আছে। আমরা চাইলে এখন ২০ কোটি ৫০ কোটির ছবি করতে পারবো না বা ১৫ কোটিরও ছবি করতে পারবো না। কিন্তু আমরা যে ধরো ৳৫ কোটি ছবি করো। তাই ৳৫ কোটি আমি কি করে ৳২৫ কোটি বাজেট দেখাবো সেইটাকে হচ্ছে চ্যালেঞ্জ। আর সেটার জন্য আমাকে ১ বছর খাটতে হবে। তাতে অ্যাক্টরের বডি নিয়ে করা হোক বা যেকোনো একটা অ্যাসপেক্টে মানে ধরো ভাবুক বা সেট ক্রিয়েট করুক। আগে সেট ক্রিয়েট হতো। এখন সেসব বন্ধ হয়ে গেছে। আজকে কোনো সেট ক্রিয়েট আজকাল রিয়াল লোকেশন ধরে শুট হচ্ছে। আগে টালিগঞ্জে সেট বানিয়ে সিনেমা হতো। এখন সেট লাগে না। কারণ এখন অডিয়েন্সের ভিজুয়ালটাই চিন্তাধারাটাই চেঞ্জ হয়ে গেছে। তারা রিয়াল লোকেশন দেখতে চাইছে। তারা রিয়াল স্টোরি জানতে চায়। ওরম করলে আমার মনে হয় বাংলা সিনেমা আবার বেটার হবে। এখানে অ্যাকচুয়ালি কি হয়ে গেছে, একটা টাইম গেছে আমাদের। আ আমি বললাম না প্রি খাদান আর পোস্ট খাদান। তো এই খাদানের আগে খাদানে আমরা কি করছিলাম ৭ দিন, ৮ দিন, ১০ দিনে ছবি বানাচ্ছি। যখনই ৭ দিনে তুমি একটা বাংলা সিনেমা করবে, তুমি কোনো সময় তোমার কাছে যখন এডিটর বসবে, তার কাছে কোনো সিনই নেই এডিট করার মতো। যেহেতু তাড়াতাড়ি সিন কমপ্লিট করে দিয়ে ডিটেইলিং এর উপর কাজ করা যাচ্ছে। কাজ করেনি। তার কাছে হয়তো বিভিন্ন অ্যাঙ্গেলই নেই ক্যামেরার। সে হয়তো বড় দেখাতে চাইছে সেটা কিছুতেই ধরুন লার্জার দ্যান লাইফ দেখাতে পারছে। এখন সে তো তাড়াতাড়ি আর একটা ক্যামেরা সেটআপ করতে গেলে একটা সেটে অনেকক্ষণ সময় লাগে। লাইটিং সেটআপ, ক্যামেরা সেটআপ, ট্রলি সেটআপ, এটা একটা টাইমের ব্যাপার আছে। এটা এত ইজিলি হয় না। ৭ দিনের সিনেমা ১০ দিনের সিনেমা শুটিং হয় না। যারা করছে তারা করছে তাদের মতন করে করছে। তারা একটা অন্য প্ল্যানিং এর ছবি করছে। কিন্তু তাদের দেখবে অধিকাংশ ছবি সিনেমা ভিত্তিক করবে না। হ্যাঁ, মেবি ওটিটি বা অন্য কোথাও ক্লিক করবে। বাট তাদের অধিকাংশ সিনেমা সিনেমা হলে ক্লিক করবে। সিনেমা হলে কোনগুলো ক্লিক করবে? এখন পাবলিক যারা আসছে না, পাবলিক জানে যে ওরা ট্রেইলারটা দেখলেই বুঝে যাবে যে ছবিটা কি হতে পারে। তখনই ওদের ক্রেভিং তৈরি হয় যে সিনেমাটা দেখতে যাবো। নাহলে আসবেই না সিনেমাতে। তো আমার মনে হয় সেই জিনিসটা চেঞ্জ করা দরকার, যেটা অনেকটা খাদানে আমরা প্রুফ পেয়ে গেছি। আচ্ছা, খাদান যে সিনেমাটা দেখলাম, দেখার পর মনে হলো সাউথ ইন্ডাস্ট্রিতে যেরকম হয় কিংবা বলিউড ধাঁচে যেরকম সিনেমা হয়, যে ওদের অনেকগুলো ক্যারেক্টার থাকে এবং ক্যারেক্টারকে ওরা সুন্দর করে এস্টাবলিশও করে। তো খাদানেও এটা দেখতে পেলাম এস্টাবলিশ করেছে, কিন্তু আরেকটু কি এস্টাবলিশ করলে ভালো হয়? যে যেমন যিনি ছিল হচ্ছে ওই সর্দার যিনি ছিল, তো ওনার ক্যারেক্টারটা আরেকটু যদি এস্টাবলিশ করতো তাহলে একটু বেশি। আমার মনে হয় হ্যাঁ,
ওটা কি একটু বাজেটের জন্য কি না বাজেট নয়, এটা আমার মনে হয় অন্য কোনো ওদের নিজস্ব মানে ইন্টারনাল কিছু একটা ইস্যুস ছিল। বাট ওভারঅল আমার মনে হয় ফার্স্ট হাফটা আরো ভালো হতে পারে। ফার্স্ট হাফটা আরেকটু ভালো হতে পারে। সেকেন্ড হাফটা ছিল হ্যাঁ, কারণ সেকেন্ড হাফ থেকে কিন্তু মানুষ মুক্তজানায় উঠেছে, কিন্তু ফার্স্ট হাফটা থেকে আরেকটু ভালো হতে পারত। আর আরেকটা জিনিস ছোট মানে খাদান থেকে খুব আশা মানে হয় না, মানে বেরোনোর পর খুব ইচ্ছা করছিল যে যদি বাবা যে যার ক্যারেক্টারটা দেখানো হয়েছে দেব, বাবা দেব, তার যদি একটুখানি স্ক্রিন টাইম যদি একটু বেশি থাকতো, তার স্টোরি যদি বেশি হতো, তাহলে একটু ভালো লাগতো। সেটা দেখো, সেটা তো স্ক্রিপ্ট পরীক্ষার উপরে ডিপেন্ড হয়। সে গল্পটা ভেবেছে, যে গল্পটা ভেবেছে সে কিভাবে ভাবছে বা কিভাবে করছে, তার ন্যারেশনের উপরই পুরো সিনেমাটা দাঁড়িয়েছে। তো ডেফিনেটলি সেটা তোমারও আমারও মনে হয়েছিল যে ফার্স্ট হাফটা যেন একটু তাড়াতাড়ি হয়ে গেছি। বাট ওভারঅল দেখো, আমি আর তুই কি ভাবছি সেটা ইম্পর্টেন্ট হয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সিনেমা হলে লোক আসছে, সেটা সব থেকে বেশি জরুরি। এবং সিনেমা হলে লোক এসছে, লোকে এনজয় করেছে, হাঁটিয়ে এনজয় করেছে। সিনেমা হল কেন আসে লোকে? বিনোদনের জন্য। তারা তো এন্টারটেন হয়েছে, তারা তাদের ভালো লাগছে, আমরা এক দুজন কি বললাম তাতে কিছু যায় আসে না। এবং সবচেয়ে বড় কথা, আই গেস ওটা প্রিকুয়েল আসবে, নেক্সট ডেট আসবে খাদান 2টা। সেটা আমার মনে হয়, আমি তোমাকে এইটুকু বলতে পারি, খাদান 2-তে তুমি খাদান 1-এ যা গল্প পেয়েছো, খাদান 2-এ ডেফিনেটলি এর থেকে অনেক বেটার গল্প হবে এবং অনেক স্ক্রিপ্ট লেভেলে আরো বেটার হবে। তুই এটুকু মিলিয়ে নি। এবং সেটাতে মনে হয় বাবার ব্যাপারটাই বেশি থাকবে। এটা করবে, বাট নিয়ে বাম্পারটা ডেফিনেটলি ও খাদান 2-টা অনেক অনেক বেটার করবে, আরো ভালো। অনেকেই ভাবতো যে বাংলায় যদি সিনেমা হয় শুধুমাত্র আর্ট ভাষা সিনেমা হলে ওটা বেশি চলবে, মানে কমার্শিয়াল বেশি চলবে না। সেটা লাস্ট কয়েক বছরে, হ্যাঁ, কয়েক বছর হয়েছে। কয়েক বছরে দেখো, এর মধ্যে না অনেকগুলো কারণ আছে। চ্যানেল আমাদের এখানে স্যাটেলাইট মানে স্যাটেলাইট যখন চ্যানেল সিনেমা বিক্রি করে তখন নিচ্ছে না লাস্ট কিছুদিন ধরে। তো সেগুলো অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ তৈরি হয়ে গেছে। যখনই ছবি কেউ প্রডিউস করে, তা সে তো চেষ্টা করে তার রিকভারি কিভাবে হবে। থিয়েট্রিক্যাল একটা রিকভারি, মিউজিক রাইট পেয়েছে একটা রিকভারি, স্যাটেলাইট ডিজিটাল একটা বিশাল একটা পোর্শন আছে। সেই পোর্শনটা যখন অফ হয়ে গেছে, তখন সব প্রডিউসারের মাথায় হাত পড়ে গেছে, যাও তারা ছবিটা বেচবে কোথায়। খালি থিয়েট্রিক্যালের উপরে ডিপেন্ড করলে তারা লগ্নি করে প্রফিট করতে পারবে না। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি প্রফিটই না হয়, তাহলে এই বিজনেসটা করে লাভটা কি? প্যাশন খুব ভালো, বাট প্যাশন দিয়ে তো সবসময় হয় না। ডেফিনেটলি পয়সা আলটিমেটলি ইট ইজ বিজনেস। তো আলটিমেটলি টাকা তো আসতে হবে ফেরত। ইভেন আমি এটাও দেখছিলাম যে তুমি লাস্ট 4 বছর আগে বা 3 বছর আগে তোমার যে ইন্টারভিউসগুলো দেখছিলাম, সেখানে তুমি এই কথাটা বলছিলে যে আলটিমেটলি আমরা এখন যেটা করছি, এখন ওই টাইমের কথা বলছি, এখন আমরা করছি যারা মানে সিনেমা হল বা ডিস্ট্রিবিউটর, মানে যেটা তোমরা করে চলেছো সেটা তুমি প্যাশনে করছো, ঠিক আছে? বিকজ ওই টাইমে মানে টিকে থাকাটা ওয়াজ ভেরি টাফ, আই গেস, মানে ওই প্রি খাদান বলতে পারি আমি। হ্যাঁ, ডেফিনেটলি করোনার পরে তো একটু টিকে থাকাটা টাফ ছিলই। বিকজ সিনেমা হলে কীরকম হবে না হবে, লোক আসবে আসবে না, সেটা উই ওয়্যার নট শিওর অ্যাবাউট ইট। বিকজ কোভিডের আগে একরকমভাবে সিনেমার ব্যবসা চলেছে, কোভিডের পরে একরকম হয়ে গেছে। তো ডেফিনেটলি একটু আশঙ্কাজনক তো ছিলই। বাট ওভার দ্য ইয়ার্স অনেকগুলো ভালো সিনেমা আসাতে জিনিসটা রিকভারি করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সিনেমা হলের জন্য ভালো অডিয়েন্স আছে। খালি ওটিটি নয়, সিনেমা হলের জন্য ভালো অডিয়েন্স আছে। ইনফ্যাক্ট আমি নিজের মত যদি বলি, আমি নিজে ওটিটিতে সিনেমা দেখি না। খুব রেয়ার চান্স আমি যদি কোনো সিনেমা কাউকে শুনলাম, নাহলে আমি ওটিটি খুলি না। ওই মজাটাই তো পাওয়া যায় না। আমি পছন্দ করি মিউজিক, ওই সাউন্ড আমি পছন্দ করি না। কেন আমার কাছে সিনেমা মানে হচ্ছে সেটা বড় কর্তা। আমি ওই ছোট টিভিতে বা মোবাইলে ওটা আমার হয় না। আমার কাছে টিভি মানে হচ্ছে ক্রিকেট খেলা দেখি, ব্যাস সেটা আমার কাছে। আরেকটা জিনিস হয়েছে কি, মানুষ যেরকম বলতো যে সিঙ্গেল স্ক্রিনে যে যখন ছিল সিঙ্গেল স্ক্রিন প্রচন্ড পরিমাণে, তখন যেই উত্তেজনাটা ছিল, যেই প্রাইজে মানুষ পাচ্ছে, যতটা ভিড় হচ্ছে, ততটা মনে হয় মাল্টিপ্লেক্সে হবে না। কিন্তু রিসেন্টলি খাদানের কিছু কিছু ভিডিও আমরা পেয়েছি যেখানে মাল্টিপ্লেক্সে গিয়ে মানুষ ডান্স করছে। সেরকমটা একটা বাংলা সিনেমাটা যে কতটা গর্বের, মানে এটাই ভাবলে ডেফিনেটলি এটা অনেক অনেক প্রাউড এতে। এবং আমার নিজের সিনেমা হলে পাবলিক নাচ গান করেছে, তো এটা একটা অন্য একটা অনুভূতি। ডেফিনেটলি পাবলিকের কাছে কিন্তু ভাষাটা ইম্পর্টেন্ট নয়, যে বাংলা সিনেমা আর তারা আজকে বাংলা সিনেমা পেয়েছে বলে তারা এটা করছে। তা এখন যদি রেগুলার এরকম সিনেমা তৈরি হয়, ডেফিনেটলি তারা রেগুলার আসবে। ঠিক আছে, তারা পাচ্ছিল না তো, তা এতদিন বাদে একটা পেয়েছে। তুমি ধরো বিরিয়ানি খেতে চাও, তুমি বিরিয়ানি পাচ্ছ না, তোমার যদি 6 মাস বাদে আমি এরকম বিরিয়ানি খাওয়াই, তুমি ডেফিনেটলি তোমার দারুণ লাগে অবশ্যই। কিন্তু সেরকম হয়েছে, এত বছর বাদে একটা ছবি পেয়েছে যেটাতে
ঢুকে দেখতে পাচ্ছে যে না একটা হিরো আসছে বাইকে করে, সারা লান্ডে একটা হিরো আসছে। সবথেকে বড় কথা মনে হয় যেটা এই জওয়ানের জন্য শাহরুখ খান মানে জওয়ান বা পাঠানের জন্য শাহরুখ খানের ক্ষেত্রে যেটা কাজ করেছে, শাহরুখ খান 4 বছর গায়েব, কোনো সিনেমা নেই কিছু নেই, তারপরে হট করে যখন ব্যাক করছে স্টোরি যেমনই থাকুক শাহরুখ খানের সেই যে ফ্যান যে হ্যাঁ দাদা যে দেখো ওরা যদি দুটো সিনেমা দেখো শাহরুখ খানের পাঠান আর জওয়ান দুটো কিন্তু দুটোই কমার্শিয়াল সিনেমা। এবং আবার ডাঙ্কি এলো, ডাঙ্কি কিন্তু খুব একটা সাকসেসফুল হয়নি অ্যাজ সেদু অ্যাজ পাঠান আর জওয়ান। কেন? ওটার জনারটাই আবার আলাদা ছিল, আবার এই দুটো জনারই আলাদা। পাবলিকের না আজকাল এখন একটা ন্যাক হয়ে গেছে পুষ্পা, পাঠান, জওয়ান, গাদার, ভাই বাল্লাকেতে খালাম খালাম সেই অর্থে অ্যানিমাল। এখন দেখবে একটা সিনেমা চলছে মার্কোভ, আবার ভালো তারিফ, মানে হয়তো 5 মিনিট দেখলে ভয় পেয়ে যাবে, বাট পারাই আসছে, পারও দেখতে চায়। মানে মানুষ আজকাল আই গেস ওই গ্রে সাইড হিরোটা বেশি পছন্দ করছে, মানে যার একটা ডার্ক সাইড আছে। সাইড বলবো না, বাট কিছু একটা নতুন হ্যাঁ, যেটা দেখেনি। হ্যাঁ, মানে ডার্ক সাইডও আছে, কিন্তু সে ভালো মানুষ। আর একটা ব্যাপার আমার মনে হয় কোথাও না কোথাও যেটা ওটিটি ভার্সেস মানে যদি থিয়েটারে যদি কথা বলি, আমার মনে হয় কোথাও না কোথাও সেখানে সে লার্জার দেন লাইফ ব্যাপারটা মানুষ দেখতে চাইছে। ডেফিনেটলি সে ঠিক আছে। মানে আমার যদি মানে প্রত্যেকটা বছরে তোমার এই মুখ থেকে শুনছিলাম যে বছরে 100টার উপর বাংলা সিনেমা আসছে। বছরে 100টার উপর বাংলা সিনেমা যখন আসছে, তো অবশ্যই সব সিনেমা আমি যেগুলো হলে লাগছেও আমি গিয়ে দেখা আমার সম্ভব না। তো সেইখানে যে আমি কোন সিনেমাটা দেখতে চাইবো মানে সেক্ষেত্রে কোথাও না কোথাও লার্জার দেন লাইফ ব্যাপারটা আমার মনে হয় খুব বেশি রোল প্লে করে। ডেফিনেটলি তোমরা দেখবে যে আগামী দিনে আরো এরকম সিনেমা আসবে, মানে লার্জার দ্যান লাইফ বা একটু অন্য, যেটা আমরা এক ধাঁচের ছবি করছিলাম সে থেকে বেরিয়ে একটুখানি গল্পের উপরে জোর দিয়ে কমার্শিয়াল সিনেমা আসবে, এবং সেটাই আগামী দিনে নেক্সট সাকসেস স্টোরি হবে। তুমি দেখবে এটা মিলিয়ে নেবে। অবশ্যই। এবং আমার আরো একটা জিনিস মনে হয় যেখানে আজকে আমরা মানে মেবি স্টোরিটাকে বা সিনেমার এক্সিকিউশনটাকে আমরা খাদানে খুব বেশি প্রেস করছি, কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও খাদান ইজ আ ক্লিক, কিন্তু তার পিছনে আমার মনে হয় এই যে এতদিন ধরে দেবদা যিনি সরে গেছিল পুরো কমার্শিয়াল মুভি থেকে বলা যেতে পারে, সেই ক্ষেত্রে একজন ছিল বাংলা সিনেমাতে যে কমপ্লিটলি ওটাকেই ধরে রেখেছিল, সেটা হচ্ছে জিৎ। ঠিক আছে, চেঙ্গিজ বলো বা তোমার আর যে মুভিস গুলো ছিল মানুষ বলো, ঠিক আছে, মেবি সেগুলো ভালো কামাতে পারেনি, সেগুলো ভালো চলেনি, কিন্তু তারপরে অঙ্কুশেরও বেরোলো এই রিসেন্টলি যে মুভি মির্জা, রাইট, মিজে অবুজ অনেক খেটেছে। প্রচুর খেটেছে, বোঝা যাচ্ছে সেটা। আরেকটা সিনেমা ছিল পারিয়া, ও পারিয়া সিনেমাটাও খুব ভালো করেছিল। হ্যাঁ ওটা তো বিক্রম খুব ভালো খেটেছে। আমি বলছি বরফটা খুব ইম্পর্টেন্ট। আর এক্সাইটেড আছি আমরা এই পারিয়া 2টা, মানে ওটাকে আরো হাই লেভেলের মনে হয় নিয়ে যায়। ডেফিনেটলি ওটা আরো বেটার হবে, আর এর থেকে বেটার। হ্যাঁ, ওটা একটা ফ্যান বেস আছে কিন্তু পারিয়া। ওই জন্য ওটাতে টাইম দেওয়া হচ্ছে, তাড়াহুড়ো করছে, তথাগত এত টাইম, মানে একটু টাইম নিয়ে ওটা করতে চাইছে, কারণ ওটার একটা এক্সপেকটেশন তৈরি হয়ে গেছে না, যেহেতু পারিয়াটা ভালো গেছে, পারিয়া ফুট। কারণ ওটা যেমন লঞ্চ করেছিল, আর এমন একটা সময় লঞ্চ করেছে যখন চারিদিকে আর্টস টাইপের ফিল্মই রয়েছে, সেখানে এরকম একটা কমার্শিয়াল ফিল্ম যেখানে এখন এটা না কালার টোনের একটা খুব ব্যাপার চলছে, ওটাতে কালার টোনটা খুব ভালো। খুবই ভালো ছিল। আর সিনেমাটিক কিছু কিছু লুক ছিল, যে এন্ট্রি গুলো নিচ্ছে কিংবা একটা বাচ্চাটা কোথায়, যে ডায়লগটা ছিল, ওই কিছু কিছু সিন গুলো যেমন হচ্ছে খাদানেও রয়েছে, যে ওই দেবের বিড়ি জ্বালানো সিন, ওই আইকনে কিছু কিছু সিন আছে। ওটা করতে গিয়ে শুনছিলাম তো দেবদা 50 না 60 বার ইয়ে জ্বালিয়ে নিয়েছে নিজের। ট্রেনিং করতে কি হবে, ও সাথে একটু অসুবিধা হচ্ছে। তো আমার মনে হয় কোথাও না কোথাও যেটা বলছিলাম কি এই যে সিনেমাগুলো এতদিন ধরে চলে এসে মানে এই যে এতদিন ধরে জিদ্দার ধরে রেখেছিল কমার্শিয়াল মুভিটাকে, কোথাও না কোথাও আজকে যদি খাদান করার দেবদা সাহস পেয়েছে বা মানে করেছে এবং সেটা হিট গেছে, তার পিছনে কোথাও না কোথাও এই যে এতগুলো ফেলিয়ার অন্যান্য হিরোদের, আমার মনে হয় কোথাও না কোথাও সেই জিনিসটা কাজ করেছে। এবার যদি না ধরে রাখতো তাহলে তাহলে হয়তো আজকে এই জিনিসটা ক্রিয়েটই হতো না। এটাদের সঙ্গে না এটার কোনো লিঙ্ক নেই আমি মনে করি খাদার ইটসেলফ ইজ আ সাকসেস স্টোরি ফ্রম দ্য ডে ওয়ান, যখন দেব এটা ভেবেছে। ঠিক আছে, জিদ্দা সাকসেস হয়নি বা জিদ্দা সাকসেস হয়েছে সেটা জিদ্দার। আমার মনে হয় বস টু ওয়াজ আ সুপার হিট। হ্যাঁ অবশ্যই লাস্ট সিনেমা বস টু ওয়াজ আ সুপার হিট, এবং জিতের একটা ফ্যান বেস আলাদা আছে। ঠিক আছে, এবার জিদ্দা যে আগামী দিনে সাকসেস, আমি নিজেও ফ্যান, সেটা জিদ্দা যে আগামী দিনে সাকসেস হবে না এর প্রথম মনে হয় ডেফিনেটলি ও সাকসেস অবভিয়াসলি সাকসেস হবে। একটা সিনেমা ক্লিক করতে হবে, একটা সেটা মানে দেবে এই সিনেমাটা ক্লিক করেছে, হানা কমার্শিয়াল সিনেমা, একদম ডেফিনেটলি এখন আমরা এক্সপেক্ট করবো যে ওর কাছে বাগেজা কোনো একটা চলে মতো, সেরকমই জিতের একটা সিনেমা লাগবে। এইসব সুপারস্টার যারা আছেন আমাদের এখানে, তাদের একটা সিনেমায় পুরো পুরো টার্নিং পয়েন্ট চেঞ্জ হয়ে যায়। যেরকম শাহরুখ খানের পাঠান ওয়াজ এ টার্নিং পয়েন্ট, ওর পরে জওয়ান করলো,
ওর পরে ও ডাঙ্কি করে দেবে। ডাঙ্কি কিন্তু ফ্লপ হয়নি, কিন্তু ভালো গেছে, 600 কোটি উপরে কামিয়েছে। ভালো ভালো ব্যবসা করেছে। তো আমার মনে হয় একটা সিনেমার টার্নিং পয়েন্ট, ওর সিনেমাটা যেদিন ওর পিক করে যাবে, আবার জিৎ আবার একটা আগের ফর্মে চলে আসবে। নাম্বারের যখন কথা এলো তাহলে এই জিনিসগুলো একটু বলো, বিকজ ইউ আর এ ডিস্ট্রিবিউটর। মানে আমরা তো এই ফিল্ম ডিস্ট্রিবিউশন জিনিসটা অনেকজন বুঝি না, জানি না এক্স্যাক্টলি কিভাবে হয়। প্রথমে তো আমার একটু এই ফিল্ম ডিস্ট্রিবিউশন জিনিসটা একটু আমাদেরকে বলো যে হোয়াট ইজ দ্যাট এবং হাউ দ্যাট ওয়ার্কস, তারপরে বিভিন্ন রকম তার ভেতরকার কোশ্চেনে যাবো। দেখো, ডিস্ট্রিবিউশন হচ্ছে আমাদের কাজ, হচ্ছে যে সিনেমা হলগুলো আছে সেই সিনেমা হলে সিনেমাটাকে পৌঁছে দেওয়া, এবং কোন সময় চলবে সিনেমাটা, কি টিকিটের রেট হবে, সেগুলো কিছুটা আমাদের হাতে থাকে, সেগুলো আমরা ডিসিশন। এবং কোন সিনেমা হলে কোন শোতে চলবে, কোন ধর একটা এরিয়াতে 3টে সিনেমা হলে আছে, কোন সিনেমাটাতে এই আমার সিনেমাটা চলবে, সেগুলো প্ল্যানিংটা আমরা করি। তো সেটা আমাদের কাজ। প্লাস প্রডিউসারকে টাইমলি পয়সা ফেরত দেওয়া, প্লাস প্রডিউসারকে আমাদের মিটিং করা, যে বোঝানো সিনেমাটা দেখে যে এইটা হতে পারে, এটা হতে পারে না। কিছুটা প্রেডিকশনের খেলা এটা। এটা অনেকটাই প্রেডিকশনের খেলা, যে হ্যাঁ, আমার দেখে মনে হচ্ছে যে এটা হতে পারে। কিছু সময় আমরা ঠিক থাকি, কিছু সময় আমরা ভুল হতে পারি। সো এটাই আমাদের মানে অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশনের পুরো ফান্ডাটা। কত সিনেমা হল আছে, আমরা সিনেমা হলকে সিনেমাটা সাপ্লাই করি। প্রডিউসার ডাইরেক্টলি দেয় না, প্রডিউসার আমাদেরকে দেয়, আমরা সেটা এক্সিবিটর বা সিনেমা হলের মালিকদেরকে সিনেমাটাকে প্রোভাইড করি। তুমি একাধারে ডিস্ট্রিবিউটর, আরেকদিকে তুমি এক্সিবিটর প্লাস প্রডিউসার। তো এক্ষেত্রে তোমার মানে এটা কি আমি বলতে পারি যে কোনো সিনেমা যখন তুমি ডিস্ট্রিবিউট করছো সেক্ষেত্রে তোমার হলে একটু বেশি, বা মানে এরকম কি কোনো ব্যাপার? দেখুন, যখন ইনিশিয়ালি আই স্টার্টেড ডুইং ডিস্ট্রিবিউশন, তখন একটু ছিল। আচ্ছা, যেহেতু এটা এখন একটা বিজনেস, আমার মনে হয় বিজনেসের ক্ষেত্রে না তখন ইমোশনটা অতটা কাজে লাগে না। আমি ইনিশিয়ালি অনেক সময় এটা করেছি, বাট এখন করতে করতে যেহেতু এতদিন ধরে এত সিনেমা রিলিজ করেছি, একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আমার নিজের সিনেমা হলেও আমি তাকে শো কমাবো, যে সিনেমাটা চলবে তার টোটালি নোনা। ইট ক্যান বি এনি ওয়ান্স। আমার কারোর সঙ্গে কোনো যুদ্ধ নেই, কারোর সঙ্গে ঝগড়া নেই। ইট ক্যান বি এনি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা এখানে এখন খুব চলছে, যে বাংলা সিনেমাকে শো দেওয়া হচ্ছে না, বা বাংলা সিনেমাকে শো দিতে হবে। আরে ভাই, যদি চলে, আমি 10খানা শো যদি চলে, আমি 10টা শোই বাংলা সিনেমা দিতে রাজি আছে, কিন্তু চলতে তো হবে। আজকে সাধারণ চলছে, আমি শো বাড়াচ্ছি। আজকে এত সুন্দর মুহূর্ত, 20th ডিসেম্বর থেকে আজ অব্দি 4খানা বাংলা সিনেমা রিলিজ হয়েছে। 4টে বাংলা সিনেমাই কিন্তু ভালো চলছে। অ্যাকচুয়ালি চালচিত্র, চলতে কিন্তু কোনোদিনও হয় না, হ্যাঁ, কোনোদিনও হয় না। খাদান, 5 নম্বর স্বপ্নমলিন, সন্তান, চালচিত্র, 4টে সিনেমাই ভালো চলছে। এবং কেউ এক্সপেক্ট করেনি যে 4টে সিনেমাই ভালো চলবে। কেউ ভেবেছে 2টো চলবে না, কি 1টা চলবে, বা কোনোটাই চলবে না, বা 3টে চলবে। 4টেই যে ভালো চলবে, ইটস আ বিগ থিং। এবং প্রত্যেকটা বাঙালি, আমি বলবো প্রত্যেকটা বাঙালি যারা ফেস্টিভ সিজনে সিনেমা দেখে বা অনেকে শিখেছে, তারা হয়তো 1-এর থেকে বেশি সিনেমা দেখেছে। এরকম কাউকে পাবে না যে একটাই সিনেমা দেখেছে। ম্যাক্সিমাম লোক, 80-85% লোক 1-এর থেকে বেশি সিনেমা দেখেছে। লাভ কার হলো? ইন্ডাস্ট্রি, অবশ্যই। ঠিক আছে? সো দ্যাটস আ বিগ অ্যাডভান্টেজ। আমাদের টার্গেট হচ্ছে যত লোককে সিনেমা হলে আনা যায়। এটা যদি আমরা সাকসেস হতে পারি, তাহলে সবগুলো সিনেমা চলবে। এন্ড এটা তো আমাদের শিখিয়ে দিল। হ্যাঁ, ডেফিনেটলি আমি চাই যাতে একসঙ্গে 4টে না আসুক। কেন আমাদের একটা সিঙ্গেল স্ক্রিনে 4টেই শো এলো। 4টে সিনেমা আসলে ওদের শো দিতে অসুবিধা হচ্ছে। সো ডেফিনেটলি আমরা চাই যাতে কম সিনেমা আসুক। বাট মানে পাবলিক যাতে সিনেমা হলে আসে, দ্যাটস আ বিগ অ্যাডভান্টেজ। সেইটা দরকার। সেইটা তো হচ্ছে। আর এটা তো রাতারাতি চেঞ্জ হবে না। টাইম লাগবে। 4টে সিনেমার রিপোর্ট ভালো, পাবলিক পছন্দ করছে, তাই জন্যই সিনেমা হলে আসছে। সিনেমাটাও তো ভালো হতে হবে। সো অনেক সময় পাবলিক বলে না যে সিনেমার শো পাচ্ছে না। এগুলো আমার মনে হয় না কোনো, যদি সেল হয়, ভালো বিক্রি থাকে, আমরা শো কোনোদিনও পাওয়া যায় না। উল্টে আমরা বাড়িয়ে দিল। সো দ্যাট ইজ দ্য থিং। আজকে মার্কো বলে একটা হিন্দি সিনেমা এসছে, ফর এক্সাম্পল। আজকে বেবি জন রিলিজ হয়েছে 25 তারিখে। বেবি জনের রিপোর্টটা যেহেতু মিক্সড এসছে বা খারাপ এসছে, সেই জন্য মার্কো যেহেতু রিপ্লেস করে দিয়েছে। সো এটা তো ব্যবসা। আজকে আমাদের হল চালাতে গেলে আমাদের স্যালারি দিতে হয়, আমাদের কিছু জায়গায় রেন্ট দিতে হয়, ইলেকট্রিসিটি দিতে হয়। এগুলো দিয়ে তারপর যেটা ঘরে আসে, সেটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল লাভ। আচ্ছা, সেটাও লাভ নয়। কেন?
এভরি 7 to 8 ইয়ার্স সিনেমাগুলোকে রেনোভেশন করতে হবে। আগেকার দিনে একটা সিস্টেম ছিল যার জন্য সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে গেছে। সেটা হচ্ছে যে একবার বানানো হয়েছে ব্যাস, আর তারপর চেঞ্জ করে চলতা যায় চলছে ওটার উপর দিয়ে। কিন্তু তোমাকে তো এখন এই পাবলিকের যে মানে পরিবেশটা চায় সেটা তোমাকে প্রত্যেক 7-8 বছর বাদে বাদে চেঞ্জ করতে হবে। সেটা সিনেমা সিট হোক, কার্পেট হোক, স্ক্রিন হোক, সাউন্ড হোক, কারণ প্রত্যেক বছরে নতুন নতুন টেকনোলজি আসে। তুমি তো টেকনোলজিকে কোনোদিনও পেছোতে পারবে না, তোমাকে এগিয়ে যেতে হবে টেকনোলজির সঙ্গে সঙ্গে। আগে যেমন রিলে চলতো, এখন সব জায়গা থেকে ডিজিটাল প্রোজেকশন পেয়ে গেছে একদমই। তো সেই রকমের যুগের সঙ্গে তাল মিলিয়ে নিয়ে চলতে হবে। যারা তাল মিলিয়ে চালাতে পারেনি তারা বন্ধ করে ফেলেছে, যারা তাল মিলিয়ে চলছে তারা চালাতে পারছে এবং তাদের ভালো চলছে। তো এন্টায়ার টাকাটা যে আমাদের প্রফিট হচ্ছে তাও কিন্তু নয়, ওই টাকাটা আমরা বাঁচিয়ে রাখছি যাতে আমরা একটা টাইমের পর গিয়ে আবার ইনভেস্ট করতে পারি এই ইন্ডাস্ট্রিতে। আমি কি করছি, আমি এখান থেকেই টাকা নিয়ে আবার এখানেই আবার নতুন কিছু হল বানাচ্ছি, যাতে এই ইন্ডাস্ট্রিতে যদি নাম্বার অফ থিয়েটার্স বাড়াতে পারি তাহলে এই ইকোনমিক্সটা অনেক যাবে। নাম্বারসটা ইম্পর্টেন্ট। আজকে আমি কোনোদিনও ভাবিনি যে গ্লোব সিনেমা হল খোলবার পর গ্লোব সিনেমা হলে বাংলা সিনেমা দেখতে লাইন লাইন হয়ে যাবে বা হাউসফুল হবে, এটা আমি কোনোদিন ভাবিনি। তুমি তো স্ট্র্যাটেজিও লাগিয়েছ। বাট হচ্ছে। আমি সবসময় ভেবেছি গ্লোবে বাংলা চলবে। আচ্ছা, হ্যাঁ, আমি বললাম না, এটা আবার মিসলিডিং। আমি কোনোদিন ভাবতেই পারিনি যে বাংলা সিনেমা ওখানে চলবে রং ভাঙিয়ে। লাইন দিয়ে লোকে খাদান দেখছে, 5 নম্বর স্বপ্নময় লাইন দেখছে, আচ্ছা বহুরূপী দেখছে। তো লোক তো আছে, লোক তো আসছে, তার মানে তাদেরকে শো দিতে হবে। শো দিতে হবে। শো দিচ্ছি, লোক আসছে। আমি যদি না দিতাম, এক্সপেরিমেন্ট না করতাম, আমি জানতেই পারতাম না। সবই তো এক্সপেরিমেন্টারি বিষয় ব্যাপার। আচ্ছা, প্রথম যদি আমি বলি মার্কোর প্রথম শোটা কিন্তু গ্লোবে লেগেছিল। এক্সপেরিমেন্ট করবার জন্য সকালবেলা 9:30টায় দিয়েছি, দেওয়ার পর ওটা হাউসফুল হয়ে গেছে। যেই হাউসফুল হয়ে গেছে তারপর অন্যরা আবার চাওয়া শুরু করেছে, অন্য সিনেমা সবাইকে দিয়েছে। হ্যাঁ, আমি ফার্স্টে দেখলাম যে যখন বুক মাই শোকে দেখছিলাম তোমাদের সিনেমা হলে মনে হয় শুধু মার্কোটা ছিল। এই বলে সিনেমাটা আমার ছিল, তো আমার এক্সপেরিমেন্ট করতে সুবিধা না হবে কাজটা। হ্যাঁ, আমার কাউকে বলার দরকার নেই। আমি একটা এমনি 9:30টার শো সকালবেলা লাগিয়েছিলাম, লাগানোর সঙ্গে সঙ্গে দেখছি যে হাউসফুল হয়ে গেছে ওটা। তো যখনই হাউসফুল হয়ে গেছে তখন বুঝলাম যে না, এই সিনেমাটা একটা ডিমান্ড আছে। ইমিডিয়েটলি বম্বেতে ইনফর্ম করলাম যে এরকম মনে হচ্ছে সিনেমাটা পিক করে যাবে। ফার্স্ট উইকে তুমি যদি জানবে, নাম্বারস পড়ছি, ফার্স্ট উইকে সিনেমাটা রিলিজ হয়েছে 8টা সেন্টারে। দ্য টোটাল কালেকশন ওয়াজ 47,911 ফার্স্ট উইক, 8টা সেন্টারে। সেকেন্ড উইকে সিনেমাটা ওয়েডনেসডে থেকে বা থার্সডে থেকে সিনেমাটা কালেকশন হয়েছে অ্যারাউন্ড 12 lakhs অ্যান্ড সিনেমাটা সেকেন্ড উইকে হয়েছিল 34 সিনেমাস। এই উইকে ফ্রাইডেতে 65 থিয়েটার্সে চলছে, 65টা হলে চলছে। সো ইটস অল অ্যাবাউট পাবলিকের ডিমান্ড। যেগুলো কেউ প্রেডিক্ট করতে পারিনি, বা যে হয়তো অল ইন্ডিয়া ডিস্ট্রিবিউশন নিয়েছিল সেও জানতো না সিনেমাটা এরকম হিট হয়ে যাবে। ফার্স্ট উইকেও সে টের পায়নি, সেকেন্ড উইকেও সে টের পায়নি, থার্ড উইকে বুঝতে পারছে যে সিনেমাটা হিট হয়ে গেছে, তখনই ডিমান্ডের সঙ্গে সঙ্গে ফল পেরেছে। আলটিমেটলি যে প্রোডাক্টটা চলবে সেটাই আমাদের কাছে ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট নয়, আমাদের কাছে হচ্ছে সিনেমাটা ইম্পর্টেন্ট। কোন সিনেমাটা চলবে, সেটা ইংলিশ হতে পারে, বাংলা হতে পারে, এনি ল্যাঙ্গুয়েজ। সো এই যে পাবলিক যে বলে যে বাংলা সিনেমাকে শো দেওয়া হচ্ছে না বা দিচ্ছে না, কেউ কেউ করে, একজন যে ভুল বলছে তা কিন্তু নয়। কেউ লোক আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, তারা এই বদমাইশিগুলো করে এবং সেটা আমার আমি ডিস্ট্রিবিউশনে আসার আগেতে করছে। এবং তাদের এই পলিটিক্সটা, এটা একটা গ্রুপ আছে, এই নোংরামোটা করে যাচ্ছে কন্টিনিউয়াস। এবার যতক্ষণ না এই নোংরামোটা বন্ধ করা হবে, এই নোংরামোটা নিয়ে না কেউ আলোচনা করে না, সবাই সবার মতন সেটিং করে রেখে, যেদিন এটা আলোচনা করবে সেদিন এটা বাইরে ধরে। এবং এই নোংরামোটা বন্ধ হলে কিন্তু বাংলা সিনেমার বিশাল অ্যাডভান্টেজ হবে। কারণ আগে আমরা দেখতাম যে বিভিন্ন প্রোডাকশন থেকে বিভিন্ন ধরনের সিনেমা আসতো। খালি একটা কি দুটো প্রোডাকশন হাউসের ছবি খালি ভালোভাবে চায়লেন শো ইফেক্ট, এটা কেন হতো পাবলিক কিন্তু বুঝতে পারছে না। কিন্তু এটারও একটা নোংরামু আছে, এই নোংরামুটা হচ্ছে লাস্ট 20-25 বছর ধরে। একটা টাইমে তারাই বাংলা সিনেমাকে দাঁড় করিয়েছে, আবার একটা টাইমে তারাই বাংলা সিনেমাকে খেলে এবং ফেলে দেওয়াতে তারা নিজের অব্বর হয়ে আছে। তো তারা এখন হাঁটতে উঠবার চেষ্টা করছে। ইভেন দেবদা যখন প্রথম প্রোডাকশন হাউসে যখন খুললো, প্রথম যে নিজের প্রোডাকশন থেকে বের করলো, সেগুলো তো শুনছিলাম যে হল পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, ওকেও ফেস করতে হচ্ছে। এক্সাক্ট বিং দ্য আজকে যদি বিং এ সুপারস্টার তাকে ফেস করতে হচ্ছে, তো যে কেউ নতুন আসে তাকেও ফেস। হ্যাঁ, এইটা আমাদের এখানে পন্থা করে দিয়েছে।
এখানে একটা পন্থা তৈরি করে দিয়েছে। এটা চেঞ্জ করা যাচ্ছে না। এটা চেঞ্জ হয়ে যাবে। যদি ওই ২-৪ জন যারা আছে, যারা এই বদমাইশিগুলো করে, তাদেরকে যদি চেঞ্জ করে দেওয়া হয়, ইমিডিয়েটলি কালকের থেকে বাংলা সিনেমার মানচিত্র চেঞ্জ হয়ে যাবে। সেই সেই নামগুলো তো মানে ওপেনলি মানে লোকজন বলতে চায় না, এটাও তো একটা বড় বিষয়। যাতে করে বলবে তো লোকে আমি আশ্চর্য যে ভয়টা কিসের? তুমি এটা কাকে ভয়? কেন বল? বেটা না তো ওটা হচ্ছে কেন? কেন হয়? আমি আমি হয়তো কোনো পার্টি করি না, কোনো পলিটিক্স করি না। ঠিক আছে? কিন্তু যারা করে তাদের তো কোনো ভয় নেই। তারা বলতেই পারে অনস্ক্রিন। তারা কেন বলতে? বলাটা দরকার। অবশ্যই। ইভেন আমি এরকমও দেখছিলাম যে আমি মানে এই লাস্ট উইকেন্ডে, আমি নাম নিব না, আমি মানে একজন সিঙ্গেল স্ক্রিনের মালিকের সাথেই আমি মানে কথা বলছিলাম, ঠিক আছে? এবং ওনার সাথে এগুলো ডিসকাশন হচ্ছিল যে চেঙ্গিজ নাকি উনি লাগতেই দেয়নি। লাগতে দেয়নি বলতে উনার ফলে তো লাগেইনি, এবং উনি নিজেই কথা বলছেন, দেখো যদি আমি যদি না লাগে, অ্যাটলিস্ট ৩-৪ জন এরকম মালিক আছে যারা লাগাবেন, বাট দ্যাটস আ রং থিং, না? অবভিয়াসলি। মানে যেহেতু উনার সাথে ওনার ওই ভালো সম্পর্ক নেই, এটা লাগতে দিচ্ছে না সিনেমাটা। সেটা ঠিক না। ভেরি রং। সেটা ঠিক না। এটা এইগুলো করা তো উচিত না। অনেক সময় তুমি বলতেই পারো যে তুমি একটু আগে বললে যে আমার সিনেমাকে আমি বেশি সতী। আমি সেগুলো করি না। আবার অন্যের সিনেমা যে আমি একদম চালাই না তাও করি না। দেখো এট দ্য এন্ড অফ দ্য ডে আমি যেমন সিনেমা করে বানিয়েছি, আমাকে সবার সিনেমা চালাতে হয়। সেটা ভালো খারাপ সেটা তো পরে পাবলিক বিচার করবে। আমি কেউ না। বাট চালাতে তো সবারটা হবে। এক্সাক্টলি। কিন্তু এটা সুযোগটা তো দেবো। সুযোগটাই যদি না দেয়া হয়, নাম্বারসটা কোথা থেকে প্রোডিউসারটা বাঁচবে? আর প্রোডিউসারটা যদি না বাঁচে, সে ছবি করবে না। একদমই তাই। আর এখানে এরকমও লোক আছে যারা ফাইট করতে রাজি আছে। যদি ফ্লপও হয়, তারা কিন্তু আবার প্রডিউস করে। তো তার মানে এই নয় যে তাকে একবার শো দিলে না, সে নেক্সট টাইম আর আসবে না। তাদের জন্যই হয়তো তারা আজকে কোথাও না কোথাও দে আর এক্সিস্টিং, এবং তারা হয়তো ভালোভাবে ফাইট করে যাবে। ইভেন আমার এটাও মনে হয় যে বাংলা সিনেমার যেমন এতক্ষণ ধরে কথা হচ্ছে, বাংলা সিনেমাতে যেমনি আজকে দেবদা আছে, জিৎদা আছে বা অঙ্কুশদা আছে, আমার মনে হয় আর এবং বিক্রম দাও আছে, আমার মনে হয় এরকম আরো কিছু হিরোর দরকার রয়েছে, যারা একটু মাসি সিনেমা করবে, যারা লত ফেস তো দরকার আছে। সেটা আমাদের এখানে হচ্ছে না, অনেক বছর ধরেই হচ্ছে না। বাট দেখা যাক। আচ্ছা, এই যে বাংলা সিনেমায় এরকম নেপোটিজম বা এই জিনিসটা আছে প্রোডিউসারদের নিয়ে, তো এর জন্যই কি অনেক অ্যাক্টররা নিজেদের আলাদা করে প্রোডাকশন খুলে দিচ্ছে? এটা নেপোটিজম না। এটা তাদের স্বাধীনতার আমার হিসেবে। যে তারা নিজের মতন করে প্রোডাকশন হাউস করে সিনেমা করতে চায়। আমার মনে হয় সেটা নেপোটিজম নেই। কেউ ইনাকে করতে দেবে না বা এরকম। না মানে যেরকম ধরুন আ যেরকম বলল জিৎ, যেমন ওখান থেকে বেরোনোর পর বা কিছু তারপর অনেকগুলো মানে বাইরে বেরিয়ে যাওয়ার পর অনেকগুলো কাজ বন্ধ হয়ে গেছে বা কাজ পাচ্ছে না বা কিছু, সে নিজের প্রোডাকশন খুলে দিল। কাজ পাচ্ছে না, বাচ্চা জিদ্দা কাজেই ওর না 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 না, এটা ভুল কথা। জিদ্দার প্রোডাকশন হাউস সবার, মানে আমার মনে হয় বাংলাতে এখন যারা রয়েছে তাদের মধ্যে সবার আগে থেকে জিদ্দার প্রোডাকশন হাউস রয়েছে। জিদ্দা তো অনেক পরে এন্ট্রি নিল। আমাদের সোহম রিসেন্টলি খুলেছে, যেমন বহুশ খুলে অঙ্কুশদা খুলেছে। এটা কেন মানে ওই মানে না, এতে কি হয় যখন নিজে প্রোডাকশন হাউস করে না, তখন সে নিজের মতন করে কাজটা করে যাবে, সে নিজের মতন করে গল্পটা সাজাতে পারবে, সে নিজের মতন করে প্রোডাকশনটাকে তৈরি করতে পারবে। একটা প্রোডাকশন তৈরি করতে হবে, প্রোডাকশন একটা পুরো টিম তৈরি করতে হবে, সে নিজের মতন করে করতে পারে। যখনই সে অন্যের কাছে কাজ করছে বা অন্যের প্রোডাকশনে কাজ করছে, সেই প্রোডাকশন হাউসের মতো করে করতে হয়। সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তার নিজস্ব কোনো স্বাধীনতা হবে, সেই জন্যটা করা। ইভেন ইভেন আমার এটা মনে হয় যে যেমনি দেবদার মানে অনেক ওপেন ইন্টারভিউতে উনি বলেছেন কতগুলো জায়গাতে যে আমি মানে বাংলাতে আমার নিজস্ব প্রোডাকশন হাউস খোলার পিছনে দুটো কারণ মেনলি। একটা তো যে কি বলবো, রিমেক করার আমার ইচ্ছা ছিল না, যেটা রিমেক চলেই আসছে চাই হচ্ছে কথা বলছো। দেবদার বাবু, ঠিক আছে? এবং আরো একটা জিনিস কি, যে এরকম ওই যেটা তুমি বলছিলে স্বাধীনতা, যে প্রোডাকশনের উপরেই পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যেতে লাগে। বলে ধূমকেতু বলে যে মুভিটা ওনার মানে রিলিজ হওয়ার কথা ছিল, ঠিক আছে? উনি সিনেমাটা বানিয়েছেন, বাট মুভিটা আসেইনি, এবং ওটা নিয়ে দেবদার প্রচুর এক্সপেকটেশন ছিল, এবার একটা কিছু ব্যাপার। সো ওই স্বাধীনতাগুলো বা ওই পাওয়ারটার জন্য মেবি মানে প্রোডাকশন হাউসগুলো সবাই নিজে নিজে একে ওদের না অনেক সময় পাওয়ারের উপর ডিপেন্ড করছে না, মানে সে মানে ইন্ডাস্ট্রিতে এমনও কি হচ্ছে না যে মানে কেউ যদি ওখান থেকে বেরিয়ে আসে বা ওর আন্ডারে যদি কাজ না করে, তাকে একবারেই কোণঠাসা করে দিয়ে
তারপর অন্য কিছু আগে করতে পারতো কোনটা সেটা, এখন আসলে আশা করার সেরকম জায়গা নেই। এখন সবাই সবার নিজের মতন করে কাজ করতে পারে। ওটা একটা ভালো জিনিস হয়েছে যে অনেক প্রোডাকশন খোলাতে তো চান্সটা আরো বেড়ে গেছে। চান্সার তুমি বলতে তাদের নতুন ফেস আসছে না, আমিও সেটা জানতে চাই যে কেন আসছে, আমিও জানতে। তারা নতুন নতুন ফেসের বা নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে উপরে চান্স নেবে সেরকম প্রডিউসার আসছে না, এটা দরকার। আমার মনে হয় যেন পেছনে কোথাও না কোথাও কারণ কি হতে পারে, কারণটা হচ্ছে যে দেখো বাংলা, প্রথম কথা বাংলা সিনেমা দিন ধরে চলছে না একটা ব্যাপার ছিল, যে বাংলা সিনেমায় লগ্নি করতেই লোকজন ভয় পাচ্ছিল, মানে এরকম একটা আমার মনে হয় কোথাও না কোথাও একটা কারণ আছে যে একটু বিগ বাজেট একটু বড় যে সিনেমা। ওই যে স্যাটেলাইটটা বিক্রি হচ্ছে না, যেদিন থেকে স্যাটেলাইট বিক্রি হওয়া শুরু হবে তুমি দেখবে আবার আবার পুরো ইন্ডাস্ট্রিটা আবার একটা, এখন তো তোমার থিয়েটিক্যালটা ভালো যাচ্ছে, তো থিয়েটিক্যালের পর কি স্যাটেলাইট ওর পরে স্যাটেলাইট ডিজিটালটা তো বেচতে হবে, সেটা বিক্রি হচ্ছে না, তো সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তুমি কি মনে হয় তারা কেন সরে গেছে বা তারা কেন? না সরেনি, ওদের নিজস্ব বোম্বেতে যে টাই আপস গুলো বা যেগুলো এখন ওই হচ্ছে মার্জার হচ্ছে তার জন্য আটকে আছে, যেদিন সেগুলো হয়ে যাবে সেদিন বাংলা সিনেমার পুরো একটা অন্য মানচিত্র আবার নতুন করে ক্রিয়েট হয়ে যায়, যেটা আগের হচ্ছিল। আগে কি হচ্ছিল, থিয়েট্রিক্যাল চলছিল না, স্যাটেলাইট ডিজিটালটার উপরে ডিপেন্ডিং আছে। এখন থিয়েট্রিক্যাল চলছে, সঙ্গে যদি স্যাটেলাইট ডিজিটালটা হয়, দুটো মিলিয়ে যদি করি তাহলে জিনিসটা অনেক বেটার। অবশ্যই প্রত্যেকটা প্রডিউসারের একটা ভালো প্রফিটের জায়গাটা, তো যখনই প্রফিটের জায়গা থাকবে তখন তো সে আরো বেটার করবে না, প্রোডাকশনের ভ্যালু বাড়াবে, দিন বাড়াবে শুটিং এর, তখন তো জিনিসটা আরো বেটার তৈরি হবে করে। আগে যেরকম চ্যানেল খুললেই মানে বাংলা সিনেমাই দেখা যেত, এখন যেমন মানে চ্যানেল খুলে খুব বেশি সাউথ ঘাসা ওই বা অনেক দিন ধরেই দেখছি সাউথ ঘাসা মুভি খুব বেশি 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 চলছে। পাবলিকের চাহিদা, পাবলিকের টেস্ট চেঞ্জ হচ্ছে, কাহো এই জন্য এটা হচ্ছে। মানে সাউথ যেভাবে নিজেকে এস্টাবলিশ করেছে এবং সাউথকে এস্টাবলিশ আমরাই করছি, ইউ অ্যাগ্রি? না এটা আমার তো পুরো প্ল্যান, মানে যেমন আমরা মুভিজ চ্যানেলগুলো যেগুলো হতো, তো আমরাও কিন্তু জানতাম না যে আলু অর্জুন কে কিংবা জুনিয়র ইন্ডিয়ার কে না প্রথম থেকে। পরবর্তীকালে যখন আমরা ওই চ্যানেলে দেখতে থাকি মুভিগুলো, ওটা অনেক দিন ধরে দেখতে দেখতে না আমাদের ভালো লাগতে শুরু করে, কারণ তুমি অপশানই নেই, বাংলা তো আসছে না, তো আমরা সাউথই দেখছি। তখন যেমন দেখতে পারি তখন বুঝতে পারি যে এই বাংলা মুভিটা দেখলাম এটা তো ওইটাই, তখন আমরা বুঝতে পারি যে এটা কোনটা রিমেক করেছে বা কোনটা কি করেছে। হ্যাঁ, তাহলে আগে আমরা অতটা ওই সাউথের ডাবগুলো আসতো না। ওই সেট ম্যাক্স বলে একটা চ্যানেল আছে, সেখানে সবসময় দেখবে সাউথের ডাব আসে। হ্যাঁ, ওটা করতে 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 এটা একদিনে হয়নি, এক্স্যাক্টলি এটা বছরের পর বছর ওটা করতে 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 এটা 10-15 বছরের একটা মেহনত আছে, ওটা করতে করতে তারপর গিয়ে আমরা সব একটা তারপরই মনে হয় এই যে সাউথ ইন্ডাস্ট্রির আমাদের হিট হওয়াটা, মানে সিনেমাগুলো এত তাদের হিট। এটার পেছনে আর একটা কারণ হচ্ছে এইদিকে আবার যেমন বাংলা সিনেমা বা বলিউডও কিন্তু পিছিয়ে গেছে। বলিউডও মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড সিনেমা বানানো শুরু করেছে, যখনই মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড সিনেমা বানানো শুরু করে আমাদের কিন্তু ইচ্ছে হচ্ছে গান, নাচ, তারপর তোমার অ্যাকশন এগুলো থাকবে, সেটা কিন্তু সাউথ প্রথম থেকে ওইটাই করছে, এখনও তাই করছে। সেই জন্য আমরা তখন কি করেছি, আমরা তখন একটু অন্য ধাঁচের ছবি দেখা শুরু করেছি, সাউথের ছবি দেখার। এবার তাদের যখন স্টোরি টেলিং বা তাদের যখন ছবি দেখছি সেটা যখন আমাকে ভালো লাগছে, তখন আমি ওই হিরোর নেক্সট ছবিটা দেখার জন্য বসে থাকি। অবশ্যই সেটা তেলুগুতেই আসুক না কেন, যখন তেলুগুতে আসছে সিনেমা হলে আমি তেলুগুটাও দেখতে যাচ্ছি, নিচে সাবটাইটেল থাকবে। এই করতে করতে ওরা একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছে বলে আজকে গিয়ে ওরা এগিয়ে গেছে। এটা যদি হিন্দি কন্টিনিউয়াসলি কমার্শিয়াল সিনেমা বানাতে থাকে না, তুমি দেখো হিন্দির কোথায় যায়। মানুষের সিনেমার যে আসল কন্টেন্ট, যেটা মানে পিওর কন্টেন্ট, ওটা দেখার এতটাই চাহিদা। একটা রিসেন্টলি সিনেমা বেরিয়েছিল আবিশ্যাম বলে, ওটা ফার্স্টে মালয়ালামে ছিল, তো মালয়ালামে মানুষ দেখছে এবং ওটা মালয়ালামেই ফেমাস হচ্ছে, মানে বাংলার মানুষও মালয়ালামি দেখে বলছে ওটা খুব ভালো সিনেমা। পরবর্তীকালে হিন্দি ডাব করেছে, মানে মানুষের চাহিদা দেখে। কিন্তু মানে এটাই বলছি যে মানে কতটা চাহিদা একটা স্টোরি কতটা চেঞ্জ হতে পারে। হ্যাঁ, ওটা আমি দেখেছি। একটা প্রপার স্ট্রং স্টোরি কতটা চেঞ্জ হতে পারে একটা সিনেমা। অবশ্যই এবার আমার মনে হয় বাংলা সাবটাইটেল দেখেই আমি ইয়ে করেছি, আমারও অসুবিধা হয়েছে সাবটাইটেল ইয়ে করতে, বাট ডেফিনেটলি ওটা ওটা দারুণ সিনেমা একটা। উভয়ই আমার মনে হয় বাংলা সিনেমার একটা টাইমে প্রচুর নাম ছিল, কিন্তু সেখানে রিমেক করতে 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 ডিস্ট্রিবিউশনের দিকে আরেকটা বলি, কি হচ্ছে, একটা টাইমে লাস্ট 3-4 বছর আগে আমরা বম্বেতে যখন যেতাম, আমাদের এরকম সাউথের ডাব হিন্দি সিনেমাগুলো পাওয়া যেত, অ্যামাউন্ট হতো 50,000, 60,000। আচ্ছা বলি আচ্ছা থিয়েট্রিক্যাল রাইটস। আমি ইয়াশ যে কেজিএফ এর যে হিরো, ওর একটা সিনেমা নিয়েছিলাম র্যাম্বো বলে, ঠিক আছে, আর আমার পড়েছিল ওটা 60,000 অনলি। আচ্ছা,
তখন আমি জানতাম না ইয়াশ কে কি। আমার মনে হয়েছে অ্যাকশন ছবি চলতে পারে। না টাইটেলটা খুব ভালো ছিল, র‍্যাম্বো। আর ওরা না নাম চেঞ্জ করে দিত, তেলুগু নামটাকে চেঞ্জ করে একটা এরকম রাম রেখে দিত যেটা ক্যাচি হতো, র‍্যাম্বো বা এ টাইপের। সিনেমাটা এনেছিলাম, এখানে এখানে বিজনেস হয়েছিল তখন প্রায় 3.5-4 লাখ টাকা শেয়ার হয়েছে। মানে 60,000-এ এনে 3.5-4 লাখ টাকা বাঁচলে এখানে আমার প্রফিট হয়েছে। আজকের দিনে যদি আমি এখন ইয়াশের ছবি আনতে যাই, মিনিমাম 5 কোটি থেকে 6 কোটি টাকা। ও আচ্ছা, ডিফারেন্সটা তোমাকে বলছি, 4 বছর আগে আর 4 বছর বাদে। তা 4 বছরের মধ্যে একটা 60,000 থেকে সেটা 6 কোটিতে পৌঁছে গেছে। মানে টাকার অঙ্কের দিক থেকে কতটা দেখো মানে চেঞ্জ। সেইটা হিন্দি করতে পারছে না বা বাংলা করতে পারছে। যেদিন এই জিনিসটা করতে পারে, আমি বলছি না 60,000 থেকে 6 কোটি যেতে, 60,000 থেকে যদি 6 লাখে পৌঁছতে পারি, আমি কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবো। সেই জিনিসটা দাও। আচ্ছা, এটা থেকে আরেকটা জিনিস বোঝা যায় যে মানে যেই হিরো মানে সাউথ ইন্ডাস্ট্রি যে মুভিগুলো ছিল তখনকার দিনে, তো ওইগুলো অনেকটা কম টাকায় ছেড়ে মার্কেটে ছড়ানো যাতে আরো আগে বিজনেসটাই ছিল না তো। আচ্ছা। আগে তো সাউথের হিরো, কে হিরো সেগুলো দেখতো না। আমাদের এখানে সিঙ্গেল স্ক্রিন গুলোকে বাঁচানোর জন্য এরকম টাইপের ছবি আনতাম যাতে কম পয়সে সিঙ্গেল স্ক্রিন গুলো তো চাইতো অ্যাকশন ছবি। এবার আমার এখানে অ্যাকশন বাংলায় তৈরি হচ্ছে না, তখন ওটা হিন্দিতে সব ধরো অক্ষয় কুমারের ছবি আসছে, ধরো এয়ার লিফট এলো, ধরো একটা ওই মিশন বাঙ্গাল এলো, সেটা তো মহর্ষণে সিঙ্গেল স্ক্রিন চালাতে পারছে না। কত চালাবে ওগুলো? ওগুলো তো কিছু হচ্ছে না। তার থেকে এটা র‍্যাম্বো চালায় যে 10 লক্ষ এক্সট্রা আসে। তো সেই ওই করতে আজকে ধরে নিয়েছে। তারপর ওই না মেনটেন বাহুবলী ঢুকে গেছে। ও তো বাহুবলীতে কিন্তু সাকসেস হয়নি অতটা, অল্পটা ভালো ছিল, অল্পটা ভালো। সেকেন্ড বাহুবলীটা ওর সাকসেস স্টোরি তৈরি, ওইটার থেকে পুরো সিচুয়েশন হ্যাজ চেঞ্জড। তারপর যখন আমি ওই সিনেমাই আনতে যাচ্ছি, তখন আর ওই রেট পাওয়া যাচ্ছে না, তখন আরো বেরিয়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে। ওরা তো ওই জায়গাটা তৈরি করেছে। তুমি রেটের যখন কথা বলে, যখন নাম্বারসের কথা হচ্ছে, আমি এখানে আমার একটা জিনিস বলো যে আমরা যে নাম্বারটা এক্স্যাক্টলি দেখতে পাই, যেমনি ফর এক্সাম্পল আমি বললাম ডাঙ্কি 600 কোটি। মানে 600 হয়েছিল? আমি মানে ইয়েতে দেখেছিলাম তোমাদের ওদেরই ইউটিউব চ্যানেলে বলে কমিউনিটি পোস্ট করেছিল। মাই কোয়েশ্চেন ইজ কি, এই যে আমরা যদি 600 কোটি দেখছি বা 6 কোটি দেখছি বা 10 কোটি দেখছি, যাই দেখছি, তার পিছনে এক্সাক্ট নাম্বারটা কত? এটা তো এক্সাক্ট নাম্বার তো প্রডিউসারই বলতে পারবে, এটা তো আমরা। না মানে কিভাবে হয় জিনিসটা আমি এটা জানছি, বিকজ তুমি তো ডিস্ট্রিবিউটার, তুমি ব্যাপারটা পুরো নাম্বারগুলো জানো। ওইটা এক্সাক্ট নাম্বার যেটা বেরোয় সেটাই যে প্রডিউসারের লাভ হচ্ছে সেটা কিন্তু নয়। ওকে, তার মধ্যে তোমার জিএসটি থাকে, তার সাথে ট্যাক্স থাকে, টিডিএস থাকে, সিনেমা হলের মালিকের টাকা থাকে, সেগুলো বাদ দিয়ে বাকিটা প্রডিউসার পায়। তো ওরা তো খালি ওই নেট ফিগারটা দিয়ে দেয়, ধরো যেটা কালেকশন, টোটাল কালেকশন। কেউ গ্রস দেয়, কেউ নেট দেয়। তো এটা ডিপেন্ড করে, জাস্ট এটা একটা ধরো লোকের কাছে বোঝানোর জন্য যে হ্যাঁ আমার সিনেমায় দর্শক আসছে বা এত বিক্রি হচ্ছে, নাম্বারসটা দেয়, নাম্বার তো দেয়। ইটস জাস্ট লাইক দ্যাট, আর কিছু। আগামী দিনে মানে নেক্সট বাংলা সিনেমার যখন আমার কথা হচ্ছিল, আবার বাংলা সিনেমাতে ফেরত আসি, কারণ তোমাকে আমি একটা ইন্টারভিউ দেখছিলাম যে যেখানে তুমি বলছিলে যে বাংলা মানে অন্যান্য হিন্দি সিনেমা বা অন্যান্য সাউথের যে সিনেমাগুলো যদি দেখি, তাদের একটা ক্যালেন্ডার আমরা দেখতে পাই। এখন টকিং অ্যাবাউট 2024, আমি জানি হ্যাঁ 24-এ এটাতেই মানে ঈদে আসবে, পুজোতে আসবে, এতে আসবে, কোন সিনেমা কি আসবে আমরা জানতে পারছি। বাংলা সিনেমার ক্ষেত্রে সেই নাম্বারটাই আমরা জানতে পারছিলাম না। এটা তোমার একটা ইন্টারভিউতে শুনছিলাম। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে কি আমি এটা মানে কি এখন কি দেখতে পাচ্ছ, এখন কি 2025-এর কি ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছ? মানে নাকি এখনো তো এটা শুধরাবে না। কেন শুধরাবে না? আমাদের এখানে একটা অ্যাসোসিয়েশন আছে, ইম্পাল, ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন। এটা তাদের করা উচিত ছিল যে আমরা একটা বাংলা সিনেমার সারা বছর একটা লাইন আপ তৈরি করব, সেই অনুযায়ী রিলিজ হয়। ওই ওই বডিটাই ইনঅ্যাক্টিভ হয়ে আছে। ইম্পা বিল্ডিংটা আছে, বডিটা ইনঅ্যাক্টিভ আছে। তো এখন কি করছে, প্রডিউসার নিজের অফিসে বসে ডিসাইড করছে আমি অমুক তারিখে আসবো, আমি অমুক তারিখে আসবো। আমি একটা প্রডিউসার, আমি ডিসাইড করলাম আমি অমুক তারিখে আসবো, আরেকটা প্রডিউসার পাশের বিল্ডিংয়ে বসে সে আবার ডিসাইড করলো সে অমুক তারিখে। আলটিমেটলি দেখা গেল একদিনে 5টা ছবি এসে গেল। তো সেটাই হচ্ছে। এবং সবাই ক্ষতি করছে, কেউ কারোর কথা শুনছে না। আসো, এগুলো তো ক্ষতি হচ্ছে, কেউ কারোর কথা শুনছে। এগুলো সাউথে হয় না, বা এগুলো বলিউডেও হয় না। বলিউডে দেখবে একদিনে ম্যাক্সিমাম 3টে আসে, 4টে কোনো না হয়, ম্যাক্সিমাম 2টো আসে বা একটা আসে। আর স্পেস আউট করে, দেখবে একটা বড় সিনেমার পর 1 উইক কি 2 উইক গ্যাপ দিয়ে আবার একটা আসে। মাসে 2টো বড় সিনেমা আসে, বা মাসে 3টে বড় সিনেমা আসে। বাট এখানে তো সেগুলো কেউ কারোর কথাই শুনছে না, যে যার মতন করে যাচ্ছে।
আর এটা 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 না এটা কন্ট্রোল করাটা দরকার ছিল অ্যাসোসিয়েশন। এক্স্যাক্টলি। তাহলে অ্যাসোসিয়েশনটা কি করতে আছে? অ্যাসোসিয়েশনের রোলটা কি? সবাইকে তো ইম্পার মেম্বারশিপ নিতে হচ্ছে প্রোডাকশন করতে গেলে, ছবি রিলিজ করতে গেলে, সেন্সারে দিতে গেলে। তো এই মেম্বারশিপটা যেমন নিচ্ছে তারাই যদি তখন ডিসিশন নেয় যে আমরা অমুক তারিখে ছবিটাকে এক্সপেক্ট করছি রিলিজ করব, তারাই ক্যালেন্ডার তৈরি করতে পারে। সেই ক্যালেন্ডারটাই সবার কাছে যাতে পাবলিক থেকে শুরু করে সব যায়। তো বাট সেটা হচ্ছে না তো। সেটা থাকলে তো ডিসাইড করতেও সুবিধা হয় যে না তাহলে আমি এই টাইমে সিনেমাটা আনছি বা আমি ওই টাইমে সিনেমাটা আনছি। হ্যাঁ, সেটা চেঞ্জেস হতেও পারে। অনেক রকম সিচুয়েশন থাকে। কোনো একটা প্রবলেমের জন্য সিনেমাটা হলো না বা আটকে গেল, সেগুলো হতে পারে। তার জন্য আবার একটা ডেট হতে পারে। সেই জিনিসগুলো তো আলাদা বিষয়। এটা তো কোনো প্ল্যানিংই নেই। যে যাওয়ার মতন আসছে, যে যাওয়ার মতন অ্যানাউন্স করে দিচ্ছে। পরে দেখা গেল যে একদিনে এতগুলো ছবি হয়ে গেছে। যেমন পুজোর সময় আমার মনে আছে ঠিক কোভিডের ঠিক পরটায় একটা পুজোয় ১১ খানা বাংলা সিনেমা রিলিজ হয়েছে। কোনটা কোনটা সিনেমা মানে কোন টাইমটা বলতো? যেই উইকে আমার মনে আছে ঠিক এসওএস কলকাতায় রিলিজ হয়েছিল। ওই বছর ১১ খানা বাংলা সিনেমা রিলিজ হয়েছে ওই পুজোটাতে। তা এবার বলো ৩টে সিনেমা ৪টে সিনেমা দেখতেই লোকে একটু হিমশিম খাচ্ছে। হয়তো ২টো দেখছে কি ৩টে দেখছে বা হয়তো ৪টেও দেখছে। বাট এখানটা দেখতে পারে সম্ভব? ৩টে? এ তো দিন ৪টে। অসম্ভব ব্যাপার একটা। সেই সিনেমা হলেই তো গিয়ে বসে থাকতে হবে তাকে। সকাল থেকে যাচ্ছি, সকালে যাচ্ছি সিনেমা দেখা শুরু করছি, রাতে বাবা এই সবার সময় যাওয়ার সোলার আর একটা মাঝখানে একটা মানে বলিউড দেখে দেখে কেরম হয়ে গেছে, ওরা যেরকম একটা ডেট ধরে নেয় কোনো অকেশন। তুমি বলিউডকে কোনোদিনও দেখেছো একদিনে ৭টা বা ১১টা ছবি আনে? হ্যাঁ, মানে ওটাই হয়তো বাংলা করার চেষ্টা করেছিল বা কিছু। না এখানে কেউ তাদেরকে বোঝাতেই পারছে না। সবাই তো নিজেদের ঘরে বসে ডিসিশন নিচ্ছে এক্স্যাক্টলি। তাদেরকে তো বলতে হবে যে না হচ্ছে না বা হবে না, হওয়া উচিত নয়, করো না। এটা করার কেউ নেই। ওই জিনিসটা তো ছিল না। দেখ অকেশন, আমার এটা মনে হয় অকেশনে তো আসতে সবাই চাইবে, এটা তো কোনো ডাউট নেই। যে কোনো বড় সিনেমা বলবে যে বা ধরো তোমার বম্বেতে যেটা হয়, ধরো আমি একটা ডিসিশন নিলাম যে 14 ফেব্রুয়ারি আসবো, ঠিক আছে? এবার আমার পরে আরেকজন কেউ ডিসিশন নিল যে না 14 ফেব্রুয়ারি মনে হয় একটা অ্যানাউন্স আছে, তাহলে আমরা 21শে ফেব্রুয়ারি আসবো। এইটা করেনি, 14 ফেব্রুয়ারি আসবো, আমিও 14 ফেব্রুয়ারি। এইটা হয়ে গেছে কেসটা। ধরো দুজন ডিসাইড করলে 40 ফেব্রুয়ারি, আচ্ছা ও 40 ফেব্রুয়ারি, চল আমিও 42 ফেব্রুয়ারি। 3টে হয়ে গেল। আরে ভাই 3টে বাংলা, ওই যে 2টো হিন্দি, শোটা কবি কোথায়? এটা নিয়ে কেউ ভাবছে না। তো তাহলে তুমি তুমি এইখানটাতে মানে হোয়াট ইজ ইয়োর কি বলবো আইডিয়া, কি তোমার কি মনে হয় যে বেটার কোনটা? যে একই মানে ২-৩টা সিনেমা একসাথে আছে, আমি ১১টার কথা বলছি না, ওটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে। আমি বলছি ২-৩টা সিনেমা সব বলছি না, পুজোতে অকেশনেই আমি রিলিজ করবো। পুজোতে 3টে সিনেমা আসা উচিত ৩টা ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। তাহলে বিজনেসটা খুব ভালোভাবে সেগ্রিগেট করা যায়। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস কি, যে ধরো মনে করো আমার একটা সিনেমা, ধরো ফর এক্সাম্পল জিদ্দার একটা সিনেমা আসার কথা, অঙ্কুশদার একটা সিনেমা আসার কথা, দিলদার একটা সিনেমা আসার কথা, বিক্রমদার একটা সিনেমা আসার কথা, 4টা সিনেমা আসার কথা। ঠিক আছে, তারা একটা ডেট, ভালো ডেটের জন্য অপেক্ষা, বিকজ সবাই চাইবে, বিকজ অকেশনে গিয়ে মুভি দেখার তো বাঙালিদের বা তারা নিজেদের মধ্যে বসে ডিসিশন নিয়ে নিবে, সেটা হচ্ছে যে আমি এই টাইমে না আসে তাহলে আমি নেক্সট যেটা অকেশন আসছে আমি সেটাতে আসি। সেটা তো অবশ্যই। সেটা হচ্ছে না। আচ্ছা, এবার একটু আমি তোমার একটু মানে যখন আমি ফেসবুক বা বিভিন্ন জায়গায় যখন তোমার ব্যাপারে দেখছিলাম, আমি একটা জিনিস, এবং শুরুতেও তুমি বললে যে তুমি ক্রিকেটে মানে ক্রিকেট খেলেছো এন অল। যারা নর্মালি সিনেমা জিনিসটা যারা করে বা যারা ইভেন যারা ব্যবসা করে, ঠিক আছে, আমাদের আমি মিডল ক্লাস অর্ডিনারি মানে ফ্যামিলি থেকে বলছি, তারা এটা এই জন্যই করে যে তারা প্যাশনটাকে ফলো করতে। মানে তারা সবসময় বলে যে নিজের প্যাশনকে ফলো করো রাদার দেন গোয়িং ফর আ সেফ কমফোর্টেবল জোন। তুমি কমফোর্ট জোন থেকে বেরিয়ে তুমি প্যাশনটাকে ফলো করো। সে তুমি একটা হও, সে তুমি যাই কিছু হও, অথবা তুমি বিজনেস করো, অথবা তুমি ক্রিকেটার হও। সেই ক্ষেত্রে তুমি মানে আমার যত মনে হলো তুমি, তোমার প্যাশন ক্রিকেটে ছিল, তুমি ক্রিকেট বাদ দিয়ে এটা ফ্যামিলি বিজনেস, যেটা তোমার এই মানে এই এক্সিবিটারের যে ব্যবসাটা বা ডিস্ট্রিবিউটারের যে ব্যবসাটা, তুমি সেটাতে এলে। তো সেটা একটু মানে তোমার খারাপ লাগে না সেই জায়গাটা? খারাপ কেন লাগবে? আমি তো আজও ক্রিকেট খেলি। কালকে ওয়ার্ল্ড ম্যাচ আছে, আমি ক্রিকেট খেলছি। তাকে ব্যালেন্স করতে হবে। দুটো জিনিসকে ব্যালেন্স করাটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি ক্রিকেটের সঙ্গে সঙ্গে তুমি বিজনেস করতে পারো বা চাকরি করতে পারো, ডেফিনেটলি তোমার করা উচিত। প্যাশনকে কোনো সময় ছাড়া উচিত নয়, ঠিক আছে? কেননা তুমি ক্রিকেটটা, আমি যদি অ্যাজ এ ক্রিকেটার যদি ভাবি, আমি প্রাইম টাইমটা খেলবো কত বছর? ম্যাক্সিমাম ৩০ কি ৩৫ ৪০ লাগছে। তারপর তো খেলতে পারবো, কারণ পয়সার একটা ব্যাপার আছে, শরীরের ফিটনেস। বাট আমি ব্যবসাটাকে আমি সারা বছর করতে পারবো, চাকরিটাকে আমি করতে পারবো সারা জীবন, বা একটা জায়গায় ভালোভাবে নিজের মতন ভাবে চালাতে পারবো তাদেরও।
দুটো অপশন থাকাটা সবসময় লাইফে দরকার। ওকে আমার মনে হয় পড়াশোনা যেমন ইম্পর্টেন্ট তেমন খেলাধুলাটাও ইম্পর্টেন্ট। সেরকমই আমার ক্ষেত্রে ক্রিকেটটাও যেমন ইম্পর্টেন্ট, আমার ক্ষেত্রে সিনেমা রিডিংটাও খুব ইম্পর্টেন্ট। সো আমি ওই জন্য দুটোকে ব্যালেন্স করে চেষ্টা করেছি চালানোর। এই জন্য এখনো খেলছি, চেষ্টা করছি ইন্টারেস্টিংলি আমি আজকে শ্যুটটা করবো, তো কালকে আমি যখন অফিস থেকে মানে আমি জব করি, তো আমি যখন অফিস থেকে মানে নিচে যখন দাঁড়িয়েছি চাফা খাচ্ছি, এবার বেরোবো, ঠিক আছে, তখন বলছে আমাকে একজন বন্ধু দিয়ে চললো, আচ্ছা ভাই কাল আমি বললাম যে ভাই আমাকে তাড়াতাড়ি যেতে হবে, বিকজ আজকে আমি এখানে বেশি আড্ডা মারতে হবে না, তাড়াতাড়ি গিয়ে শুতে হবে, বিকজ আমার শ্যুট আছে, ঘুমতে উঠতে লেট হলে বাজে কেস হয়ে যাবে। তখন আমাকে বলছে আচ্ছা কাল তাহলে কার শ্যুট আছে, তুমি একটা মজার ঘটনা বলি। আমি তোমার মোবাইলটা দেখলাম, ফেসবুক মোবাইলটা খুলে বেশি নাম নেই কিছু না, আমি দেখে দিলাম। অ্যান্ড আরেকটা ফ্রেন্ড পাশে দাঁড়িয়ে ছিল, সে বলছে আরে ইনাকে তো আমি দেখেছি, ফিল্মের কিচ্ছু বললো না, বললো যে আরে ভাই ইনি তো ক্রিকেট খেলেন না। হ্যাঁ ঠিক হচ্ছে, ক্রিকেটার হিসেবে আমরা চিনতে পারি। তোমার তোমার কিন্তু মানে যে নেম ফেম যদি আমি বলি, সেটার মধ্যে ক্রিকেটার হিসেবে বেশি মানে এই। যেরকম ভাবে চিন। আচ্ছা আমাদের কোনো ঘটনা এরকম বলো না, যেটা ধরো তোমাদের মানে সিনেমা এই এক্সিবিটর হিসেবে বা ডিস্ট্রিবিউটর হিসেবে তোমার এত বছরের জার্নি, তার মধ্যে ইন্টারেস্টিং অনেক ঘটনা হয়েছে। কিছু ইন্টারেস্টিং যদি আমাদেরকে ঘটনা বলো, যেটা হয়তো পাবলিক ফোরামে এখন অব্দি মানুষজন জানে না, হয়তো দু চার ওই টেবিলের মধ্যেই বা ওই চার দেওয়ালের মধ্যেই সেই গল্পটা সীমাবদ্ধ। না দেখো ভাই, এরকম তো প্রচুর গল্প আছে, বাট ডেফিনেটলি হ্যাঁ, একটা ছোটবেলায় এরকম গল্প, মানে গল্প নয়, এটা ফ্যাক্ট। এরকম হতো যে আগে না প্রিন্ট আসলে এখন যেমন একটা সিনেমা সব জায়গায় এক এক টাইমে রিলিজ হয়, আগে কিন্তু সেটা হতো না। আচ্ছা সো এক একটা এরিয়াতে ধরো 3টে কি 4টে সিঙ্গেল স্ক্রিন থাকতো, তারা বিডিং করতো আচ্ছা কে কত টাকা দিয়ে সিনেমাটা নিতে পারে। ওকে। সো আমার বাবাও চেষ্টা করতো। সো যখন আমি একটু বড় হয়েছি বা একটু ধরো বুঝতে শিখেছি, আমার না সবসময় মাল্টি হিরো সিনেমা খুব ভালো লাগতো স্যার। হ্যাঁ, তো আমি সবসময় বাবাকে বলতাম, বাবা এই সিনেমাটা নাও, তাহলে কি আমি অজন্তা একদিন গিয়ে সিনেমাটা দেখবো। আমি আবার কথা চিন্তা করছি মাকে বলবো একদিন বিকেলবেলা নিয়ে যাবে অজন্তা গিয়ে সিনেমা দেখবো। তো বাবা চেষ্টা করতো, অনেক সময় পেতো, অনেক সময় পেতো না। তো আমার মনে আছে একটা টাইমে ইয়ে এসেছিল, কই মিল গয়া। কই মিল গয়া যখন এসেছিল, বাবাকে বলছে বাবা এই ছবিটা আমাদের অজন্তায় চলতে হবে। তো বাবা চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি পাইনি জ্বালালে একটু খারাপ লেগেছে। তারপর গিয়ে পাশের হলে গিয়ে সিনেমাটা দেখে এসেছি। সো এইরকম ভালো লাগাও আছে, আবার অনেক সময় পাশের হলে পাইনি, আমার হল পেয়েছি, এরকমও প্রচুর সিনেমা হচ্ছে। ওই জন্য আমার মাল্টি স্টারকাস্ট যেটা বললেন, তার জন্য ওই জন্য আমার জানি দুশমন বলে একটা সিনেমা আছে। হ্যাঁ, আরে জানি দুশমনের আমার একটা কেস আছে। জানি দুশমন ওয়াজ মাই ফার্স্ট মুভি, যেটা আমাকে আমি একা হ্যাঁ অশোকায় সিনেমাটা দেখেছি। আমাকে বাবা স্কুটারে করে নিয়ে গিয়ে হলের সামনে ছেড়ে দিয়ে এসছে। আমি 30 টাকা দিয়ে, একটা 30 না 50 টাকা মনে নেই আমার, ওখানে টিকিট কেটে তারপর ব্যালকনিতে বসেছি। আমার মনে আছে, কেন ওতে এতগুলো হিরো। আর বাবাকে অনেকবার বলেছে, বাবা কিছুতে পারেনি হয়তো ম্যানেজ করতে, হয়তো তখন যে ডিস্ট্রিবিউটার ছিল তার সঙ্গে হয়তো অতটা টিউনিং ছিল না, বা আগে যেহেতু প্রিন্ট হতো বলে অতটা। তো আমি অশোকায় গিয়ে সিনেমাটা দেখে এসেছিলাম। ওটা আবার প্রথম সিনেমা, মানে একা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা। আমি তখন বোধহয় 2 3 বা 4 হার্ডলি আমার এখনো মনে আছে। এবং আমি এরকম আমি তখন গ্রামে থাকতাম, মানে দক্ষিণ দিনাজপুর। বাবা অ্যাকচুয়ালি ওখানে চাকরি সূত্রে ছিলেন, বুনিয়াদপুর বলে একটা জায়গা আছে, তো ওইখানে। তো আমার মনে আছে আমি স্কুল যেতাম যেতাম ওরই সিনেমা ছিল কেউ বলি। হ্যাঁ গৌরী সিনেমা আছে, মানে আছে কিনা জানি না, ছিল। তো ওখানে আরো কিছু আমার নাম তোমার সন্ধ্যা সিনেমা হল ছিল, সন্ধ্যা সিনেমা তো অনেক দিন আগে ছিল। আমি পাইনি, আমি গৌরী পেয়েছি আচ্ছা আচ্ছা যখন আমি লাইনে আসি। আচ্ছা আচ্ছা। তো ওইখানে আমার এখনো মনে আছে, আমরা যখন সেই স্কুলে ভ্যানে করে যখন যেতাম, স্কুল থেকে যখন আমি আসতাম, ব্যানার এত বড় আমার বাবা তো ওসব কোনো গল্প নেই, মানে সিনেমা হলে সিনেমা দেখতে যাও, তুমি বলছো না তোমাকে বাইকে করে ছাড়তে যাওয়া। হ্যাঁ, স্কুটারি করে বাবা দিয়ে এসছি। আর আমাদের উল্টো ছিল। না হয়, কেননা দেখো আমার বাড়িতে তো যেহেতু আমার সিনেমা হলে আছে, তো সেই জন্য ওটা হয়েছে, তোমার সেটা হয়। হ্যাঁ এক্স্যাক্ট। ঠিক আছে, ইটস পার্ট অফ লাইফ, এটা কিছু করা নেই। কার কোথায় লাইফ নিয়ে যাবে, কে কোথায় নিয়ে যাবে কেউ জানে না। অবশ্যই। এবং এটা তো সত্যি কথা, বিকজ ছোটবেলা থেকে আমি ভাবতাম মানে বিভিন্ন মানে হয় নাকি এটা হতে চাই ওটাও হতে চাই, যখন ছোটবেলা থেকে বড় হয়ে কি হবে এই হবে সেই হবে। তো আমারও বিভিন্ন কিছু মনে হতো, তার মধ্যে মানে একটা জিনিস ছিল হচ্ছে অ্যাক্টর হবো, স্টার হবো, এরকম একটা কিছু ছিল। ঠিক আছে, এখন যদিও সেটা মনে হয় না, ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও তোমার পাশে বসে একজন এত ডিস্ট্রিবিউটর এক্সিবিটর পাশে বসে আমি আজকে এপিসোড শুট করছি, এটা আমার মনে আমার মানে কোথাও না কোথাও যে মানে কোন দিকে নিয়ে যাবে সেটা আমার মনে কোথাও না কোথাও ইটস আ বিগ থিং।
ছোটবেলায় তোমার কি মনে হতো কি হবে? আমি ছোটবেলায় খেলাধুলা আর সিনেমা নিয়েই ছিলাম। মানে সিনেমা দেখতে যেতাম আর খেলাধুলা নিয়েছিলাম আরকি। কোনো ইয়ে ছিল না। আমি চাকরি করবো না ডিসিশন নিয়েছিলাম। অ্যাকচুয়ালি মানে যেটা বলছিলাম কি মানে যে দেখছিলাম তোমার এতগুলো মিস কল পুরো রেড হয়ে রয়েছে কল লিস্টটা। যাই হোক, তো দেখো প্রশ্ন তো প্রচুর কিছু ছিল করার মতন, আড্ডা দেওয়ার মতন প্রচুর জিনিস রয়েছে। বিকজ সিনেমা অলওয়েজ একটা ভালো লাগার বিষয়, ঠিক আছে? শুধু আমার নয়, যারা দেখছে মানে ক্যামেরার ওপাশে, যারা মানে রয়েছে বিহাইন্ড দ্য সিন বা বিহাইন্ড দ্য ক্যামেরা, এবং যারা দেখছে তাদের সবারই সিনেমা একটা ভালো লাগার জিনিস অলওয়েজ, ঠিক আছে? এবং সেখানে তুমি এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে? তো আহ, আমার অনেক কিছু জিনিস প্রশ্ন আছে, আর একটু সেগুলোর থেকে আমার মানে একটু অন্যদিকে ঘুরি। যদি তোমার যদি বলতে কোনো বলো না, যদি বলেন তো ডেফিনেটলি স্কিপ করতে পারো, ঠিক আছে? সেটা হচ্ছে লাইক ওটি পার্সোনাল যাবো, ঠিক আছে? তোমার লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ লাভ দুটোই বলতে পারো। তোমার ওই ভিডিওটা যেটা শুরুতেই যাওয়ার কথা বললাম, ঠিক আছে, সেখান থেকে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না যে ওটা অ্যারেঞ্জ ম্যারেজ। ভালো সবাই ভালো থাকুক এটাই তো চাইবে। একদম 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 একদম। স্টোরিটি একটু হালকা করে বলো। কিছুটা ম্যাট্রিমনি গিয়ে আলাদা হয়েছিল, তারপর ফেসবুকে হারিয়ে গেছি। আচ্ছা ১ মাস বাদে রিপ্লাই এসছে। ওকে এসছে, তারপর যেটা হয় আরকি। তারপর দেখা করেছি, সিনেমা দেখতে গেছি বেসিক্যালি। সিনেমা দেখে তারপর ৩ বছর আমাকে ঘুরতে হয়েছে। কারণ যেহেতু সিনেমা লাইনে আছি তো একটা সবার মাথায় আছে যে না সিনেমা লাইনের লোকজন মনে হয় ভালো না। আচ্ছা আচ্ছা। সেই একদিন কনভিন্স করেছি, আরে আমি তো ডিস্ট্রিবিউটর, আমার তো সেরকম হচ্ছে লোককেই দিয়ে কনভিন্স করে। তো যেটা হয় কোন সাল এটা? এটা হবে ৬ বছর আগে। হ্যাঁ, ওই দিন ওই টাইমে তো পডকাস্টের জামানা ছিল না, তো পডকাস্টের জামানা থাকলে তুমি পডকাস্টে আসতে মানুষ তোমাকে বুঝতে পারতো যে না ভাই, হি ইজ ডিফারেন্ট। সব তো এটা ডিপেন্ড করে বা বাড়ির মানে কিভাবে বড় হয়েছি বা এগুলো অনেক কিছু ডিপেন্ড করে। সেই দিক থেকে আমার কোনোদিনও ওরকম কোনো প্ল্যানিং ছিল না। মানে ফ্লার্ট করবো বা এইসব করবো এগুলো কোনোদিনও প্ল্যানিং ছিল না। কোনো গার্লফ্রেন্ড ছিল না? গার্লফ্রেন্ড ছিল তখন সেরকম ইয়ে না মানে আমি সিরিয়াস ছিলাম যতবারই ঘটেছে। মেয়ের এটা তোমার মধ্যে সিরিয়াসনেস ভাইবটা আছে। ইভেন আমি ফেসবুকেও দেখছিলাম যে লাস্টে ওখানে লেখা মানে অনেস্ট, মানে যেটা মানে এক্সিবিটর, ডিস্ট্রিবিউটর এগুলো নর্মাল লেখে, ওখানে লাস্টে যখন দেখলাম অনেস্ট, মানে সেটা থেকে বোঝা যাচ্ছে। না সেটার একটা কারণ আছে। সেটার কারণ হচ্ছে যে মানে সৎ থাকাটা খুব ইম্পর্টেন্ট। যেই কাজটাই হোক, সে ক্রিকেটটা খেললেও যে সব মানে সততা দিয়ে খেলবো, সেটা যেকোনো কাজ করবো সেটা সৎ থেকে করবো। সেই জন্যই হয়তো আজকের দিনে আমি আজকে এতগুলো সিনেমা রিলিজ করেছি। বা ধরো ৫০০ এর উপরে ছবি রিলিজ করেছি। আমি এত কম টাইমের মধ্যে কেউ এত তাড়াতাড়ি উঠতে পারেনি। স্পেশালি ইন বেঙ্গল। বাট আমি এত কম টাইমের মধ্যেই জায়গাটা হয়তো সেই জন্য অ্যাচিভ করতে পেরেছি। সেইজন্য ওই জিনিসটাকে পার্টিকুলারলি লেখা। মানে জাস্ট নিজের একটা স্যাটিসফ্যাকশন থাকে যে অনেস্টলি কাজ করছি। আমার সঙ্গে হয়তো খারাপ হবে না। আমার শত্রু প্রচুর আছে মার্কেটে, তুমি জানবে। বাট আমি কোনোদিনও মানে আমি যেকোনো সিচুয়েশনেই থাকুক আমি খুব ইজিলি বেরিয়ে যেতে পারছি। হুম, অবশ্যই অনেস্ট থাকাটা আমারও মনে হয়। সততা, শতদ্বীপ তোমার নাম, মিলও রয়েছে একটা। তোমার আমি দেখছিলাম তোমার বোধহয় ফেভারিট মার্ভেল হিরো থর। না ওরকম ব্যাপার নেই। বাট যেহেতু ছবি তুলেছি ওই জন্য ছবিগুলো ভালো এসছে বলে পোস্ট করা হয়েছিল ফেসবুকে। ওকে, আমার মনে হলো তোমার ফেভারিট হবে। ফেভারিটও সেরকম নয়। আমার অ্যাকচুয়ালি যখন যে সিনেমা চলে সেই ফেভারিট। এখন যেমন আল্লু অর্জুন চলছে। ঝুঁকেগা নেই স্যার। মার্ভেলের মধ্যে ফেভারিট হবে। ক্যাপ্টেন ওয়াই কেন ভাল লাগে, ভাল লাগে। লিড করে এই জন্য, লিড করে, কিছু পাওয়ার নেই বাট স্টিল লিড করে। ভালো লাগে। ওর একটা আলাদা একটা ভাইবস আছে। যতবার অন স্ক্রিনে আসে একটা আলাদা ভাইবস আছে। হুম, agree. আমি একটা প্রশ্ন করি, মানে অ্যাজ আ প্রোডিউসার হিসাবে যখন কোনো তুমি সিনেমাকে প্রডিউস করছো বা কিছু করছো, তো সেইখানে ওভারঅল প্ল্যানিং কি অ্যাজ আ প্রোডিউসার মানে তুমিই করছো? নাকি সেটা ডিরেক্টর? ডিরেক্টরের উপরে পুরো প্ল্যানিংটা ডিপেন্ড করে। আমাদের উপর অতটা প্ল্যানিং ডিপেন্ড করে না। বিকজ আই এম নিউ টু দিস প্রোডাকশন ইয়ে। সো আমার কাছে মনে হয় যে আমি যদি ডিরেক্টরকে পুরোটা দায়িত্ব দিই, হি ক্যান অ্যারেঞ্জ দ্য এন্টায়ার থিং অ্যান্ড স্টাফস। কোথাও কিছু লাগলে তখন এক্সপার্টিসটা আমি ঢুকি।
আদারওয়াইজ পুরোটাই ডিরেক্টরকে ডিরেক্টরের উপরে ডিপেন্ড করে পুরো কাজটা করা, বিকজ উনি কাজটা করবে, ওনার যেই যে জিনিসগুলো সুবিধা হবে সেটা ওনার উপরেই ছেড়ে দেওয়াটা বেটার হয় আমার মতে। যখন এই মানে এই ডিরেকশন প্রোডাকশনের যখন কথা হলো, আমার আরেকটা জিনিস, আমার একটা ইনসিডেন্ট, ছোট্ট ইনসিডেন্ট আমার মনে হয়। তুমি বলো না দুর্গাপুরে এসএসআর রয়েছে, ডেফিনেটলি আমরা সেখানে দেখেছি। আমি ওখানে বুমারাং ওখানেই দেখেছি, আমি কালকি ওখানেই দেখেছি। ঠিক আছে, আমার মনে করতে পারছি না কোন সিনেমাটা ছিল, বাট আমার মনে হয় এই দুটোর মধ্যে একটা না, বাট কোন একটা সিনেমা ছিল যেটা আমি দেখছিলাম দুর্গাপুর আরেকটা এসবিএফ সিনেমা আছে, রাইট? ওখানে বুকমাই শোতে অলমোস্ট হাউসফুল দেখাচ্ছে, মানে নিচের দিকের সিটগুলো খালি দেখাচ্ছে, কিন্তু সেই জায়গাতে এসএসআর অতখানি ভর্তি ছিল না। ঠিক আছে, তোমার কি মনে হয়? মানে আমার সত্যি বলতে আমি সিনেমাটার নামটা হয়তো বলতে পারলে আরো বেটার হতো, মেবি উই কুড বি মোর স্পেসিফিক। বাট তোমার কি মনে হয় এরকম জিনিসটা কেন মানে হয় বা হচ্ছে, যেখানে না, এটার একটা কারণ আছে, ওদের না 100 সিট আছে, ওকে, ওদের ক্যাপাসিটি কম, 100 থেকে 150। ওকে, ঠিক আছে, তো ওদেরটা ফুল হয়ে যাচ্ছে, তাদের দেখে মনে হচ্ছে যে ফুল হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের হচ্ছে 350-এর কাছাকাছি। ওখানে হয় অনেক বেশি। যখন ছবি দেখলে আমাদের 100 হয়ে গেছে, ওদেরও 100 আছে, ওদের দেবে হলুদ হয়ে যাচ্ছে, আমারটা হচ্ছে সেই জায়গাটা ডিফারেন্সটা তুমি পাচ্ছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা এটা ওটা একটা ব্যাপার, কিন্তু বাট এখন যদি তুমি দেখবে উল্টোটা দেখবে, তুমি যদি এখন ফলো করো লাস্ট 1 মাস 2 মাস, তুমি উল্টোটা দেখতে পাবে। আমি 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 লাস্ট 1 মাস আগে, তুমি মানে 1 মাস নয়, কয়েকদিন আগে একটা সিনেমা দেখার প্ল্যানিং ছিলাম, কিন্তু সেটা আনফরচুনেটলি ডিউ টু এনি। কারণ এখন না জিনিসটা, আমি দুর্গাপুরটা নিয়েছি হয়েছে 1 বছর হয়েছে। আচ্ছা, সো প্রথম 3-4 মাস অতটা চলেনি হেলথ, কারণ পাবলিক ওটা অনেকদিন বন্ধ ছিল, তো ওটাকে এখন এমন একটা জায়গায় নিয়ে এসেছি, এখন হলটা খুব ভালো চলছে। ওটা কারণ আছে জানো তো, আমার মনে হয় তার পিছনে মেন দুটো কারণ। একটা হচ্ছে ওখানে বিগ বাজারের ঠিক পাশে, বিগ বাজারটা যখন চেঞ্জ হবে স্মার্ট বাজার এলো, বাজারে তো মানুষ প্রথম দিকে স্মার্ট বাজারকেও বিগ বাজারের মতন একসেপ্ট করতে পারছিল না। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন যেটা আমার মনে হয় সেটা হচ্ছে ওইখানে 89 সিনেমাস ছিল আগে। ঠিক আছে, তারপর কার্নিভাল। কার্নিভাল ছিল, এবং একটার পর একটা যখন যেতে থাকে না, মানে আসছে যাচ্ছে আসছে, তখন মানুষের মন থেকে সেই বিশ্বাসটা উঠে যায় ওই যে পার্টিকুলার জায়গাটার উপর। না, আমার মনে হয় এখন সেই প্রবলেমটা আর নেই। সো ভালোই চলছে, ভালো চলছে। সো এখন দেখতে পাবে অনেক চেঞ্জেস আছে। ঠিক আছে, নেক্সট টাইম। আগামী দিনে ওটা আমরা আবার রেনোভেশনে যাব। ওয়াও, হ্যাঁ, কারণ ওটা এখন কার্নিভালের থেকে আমরা টেক ওভার করেছি। বাট কি হয়েছে, কার্নিভাল যেহেতু হঠাৎ করে ছেড়ে দিয়ে চলে গেছে, এতগুলো প্রবলেমের মধ্যে ছিল পুরো প্রপার্টিটা, ওটাকে টেক ওভার করে পুরোটাকে চালানোটা একটা চ্যালেঞ্জের যে অবশ্যই, অবশ্যই, এবং আমি চ্যালেঞ্জটাকে একসেপ্ট করেছিলাম, কেন আমি জানতাম আইদার ইস পার হোগা ইয়া উস পার হোগা, ইয়া তো मैं লস করুঙ্গা ইয়া তো मैं প্রফিট করুঙ্গা। তো ইনিশিয়ালি যদি আমি 3-4 মাস লসও করেছি, আমি জানি ওভারঅলে গিয়ে বেরিয়ে যাব, সেটা আমার মাথায় প্ল্যানিংটা ছিল কি করতে হবে। ওই করতে করতে এখন মোটামুটি আমি ভালো জায়গায় আছি পজিশন, এবং আমি আগামী দিনে ওই 3টে স্ক্রিনকেই রেনোভেশন করব। আমি একটা করে স্ক্রিনকে রেনোভেশন করব, একসঙ্গে করলে তো বন্ধ হয়ে যাবে পুরো প্রপার্টিটা, সেটা করবো না। একটা স্ক্রিন ধরবো, একটা স্ক্রিন পুরো রেনোভেশন করব। বাট ওটা রেনোভেশন করলে ওই প্রপার্টির পুরো চেহারা আরো সুন্দর হয়ে যাবে, এখন যথেষ্ট সুন্দর আছে। কারণ আমি এখন তুমি যদি যাবে দেখে মনে হবে না যে এটা একদম অনেকদিন পুরোনো হয়ে গেছে, বাট ওটা এখনো সুন্দর আছে। না আমি বুমারিং যখন দেখতে গেছিলাম তখন ভালোই যদি রেনোভেশন করি আরো সুন্দর হয়ে যায়, বাহ, বিকজ ইট হ্যাজ আ ক্যাপাসিটি অফ 996, ওকে, 3টে স্ক্রিন মিলিয়ে। আচ্ছা, 3টে মিলিয়ে, হ্যাঁ। তো ওটা যদি আমি ঠিকঠাকভাবে আরো বেটার সিট, আরো বেটার কোয়ালিটি স্ক্রিন, এগুলো জিনিসগুলো করে নিতে পারি, আরো সুন্দর হয়ে যাবে। ওই বললাম না 7 বছর অন্তর অন্তর, 8 বছর অন্তর অন্তর রেনোভেশন ইজ রিকোয়ার্ড। এক্স্যাক্টলি। এটা কার্নিভালের জন্য, কার্নিভাল তো এরকম স্ট্র্যাটেজিতে যায়নি, ওদের তো টেক ওভার করার ছিল প্রপার্টিগুলো, ধারাধার নিয়ে গেছে, ওরা 1 টাকাও লাগায়নি প্রপার্টিতে। আমরা ইনভেস্ট করবো এখান থেকে নিয়ে এখানেই আবার দেবো, যাতে জিনিসটাকে আরো 7 বছর এগিয়ে নিয়ে যেতে পারে। আমার তো বন্ধের কোনো পরিকল্পনা নেই, আর এখান থেকেই কামানোর ব্যাপার নেই। আমি এখান থেকেই কামাবো, আবার এখানেই ইনভেস্ট করবো, তারপর যেটা থাকবে সেটা আমার কামায়। এসএসআর এর এই মুহূর্তে কতগুলো হল আছে? আমার এখন 32 স্ক্রিনস আছে, ওয়েস্ট বেঙ্গল আর ত্রিপুরা মিলিয়ে। ওকে, ওকে। ওয়েস্ট বেঙ্গলের মানে বিভিন্ন বিভিন্ন যেটা আমরা শুনছিলাম, মানে দেখছিলাম যে বিভিন্ন বিভিন্ন জায়গাতে, বিভিন্ন স্টেটে রাদার, যেখানে ম্যাক্সিমাম স্টেটে, আমি স্টেট বলছি, মানে মফস্বল এরিয়া যেগুলো, সেগুলোতে হল নেই। মানে 6টা না কটা জেলাতে বোধহয় হল ছিলই না। তা এখন হচ্ছে আস্তে আস্তে, আগামী নেক্সট 3-4 বছরের মধ্যে, বললাম না এটা একটা প্রসেস, নেক্সট 3-4 বছরের মধ্যে আবার দেখবে অনেকগুলো হল হয়ে গেছে। সেখানে কি সেখানে তোমারও কন্ট্রিবিউশন? হ্যাঁ, হ্যাঁ, আমারও আছে, আমিও অনেকগুলো জায়গায় করছি। এটা তো একটা প্রসেস, আর ফান্ডিং এরও ব্যাপার থাকে। সো
দুটো মিলিয়ে আস্তে আস্তে একটা একটা করে করছি। আগামী দিনে আমার যখন এখন আমতলাটা খুলে যাবে, ওখানে দুটো স্ক্রিন চালু হচ্ছে। তারপর আমার বসিরহাটে করে একটা মল তৈরি হচ্ছে, ওর উপরে দুটো পুরোটাই না, পুরোটা আরে বাপ, ওখানে হচ্ছে। তারপর এখানে অশোকনগরে একটা সিনেমা হল আছে, ওটা আবার বোলপুরে দুখানা স্ক্রিন হচ্ছে। এই 4টে প্রপার্টি হচ্ছে আপাতত এখন অব্দি। তারপর আরো কিছু প্রপার্টি কথাবার্তা চলছে, দেখছি দেখা যায়। চেষ্টা করবো যাতে 50-এ তাড়াতাড়ি করছে দিতে পারি। এই মুহূর্তে বাংলা সিনেমা মানে যেটা শুনছিলাম 200 সামথিং ছিল, 220 না কত ছিল লাস্ট কয়েকটা, তোমারই কোনো একটা ইন্টারভিউতে দেখছিলাম আগে 1 বছর আগে। এখন কত রয়েছে? এখনো ওই জায়গাতেই আছে, খুব বেশি মানে এমনিছি বাট ইটস ইনক্রিজিং, মানে ইনক্রিজ করছে বা ডেফিনেটলি তোমার ওই জন্য ইনক্রিজ করবে, ডেফিনেটলি ইনক্রিজ করবে। তুমি দেখবে নেক্সট 3 বছরের মধ্যে এটা নিয়ার অ্যাবাউট 250 সিনেমা হয়ে যাবে, আরো 50টা বেরিয়ে যাবে। মানে আমিও যেমন করবো, অন্যরাও করবে। আবার যারা এখন টিকে আছে এখন অবধি, তারাও কেউ কেউ অনেকে রেনোভেশনের প্ল্যান করছে, একে অপরকে দেখে, কিছুটা আমাদেরকে দেখেও অনেকে ইন্সপায়ার্ড হয়ে করছে। ডেফিনেটলি এটা ইন্ডাস্ট্রি ভালো হবে। রেনোভেশন ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। হ্যাঁ, যেরকম আমরা বলবো যে তোমরা স্ক্রিপ্ট ভালো বানাও প্রডিউসারদেরকে, সেরকম আমাদেরকেও তো আমাদের হলটা ভালো করতে হবে। অবশ্যই আমি যদি আমার কাজটা ঠিক করি, তাহলে ডেফিনেটলি তারা তাদেরটা করলে জিনিসটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। তোমার মধ্যে আমি একটা জিনিস দেখছিলাম, মানে যেটুকু তোমার ব্যাপারে যখন রিসার্চ করছিলাম, সেটা হচ্ছে তোমার মধ্যে চ্যালেঞ্জ নেওয়ার ব্যাপারটা কিন্তু খুব বেশি রয়েছে। মানে বিকজ আমি কেন বলছি, কি দেখে আমার একটা মাথায় এলো, আমি দেখছিলাম যে সেই সব মুভিগুলোকে তুমি বেশি মানে নিজে থেকে প্রমোট করছো, মেবি বিং ডিস্ট্রিবিউটার, মানে মেবি দ্যাট ইজ দ্য রিজন। বাট তুমি সেই মুভিসগুলো বেশি করে প্রমোট করছো যেই মুভিসগুলো হয়তো মানে কি বল, মাসই নয়, বা হয়তো মাস অডিয়েন্স হয়তো সেই জিনিসগুলো, সেই মুভিগুলো কত ভাবে করবে না, সেগুলোকে তুমি ভোকালি প্রমোট করছো বা শেয়ার করছো এদের। না, ডেফিনেটলি এরকম একটা সিনেমা আমি এখনই রিলিজ করেছি, 5 নম্বর সিনেমা, যেটাতে আমি হিরো কো প্রডিউসার। আচ্ছা, হ্যাঁ, আরে মাসে তো ওকে, ওই সিনেমাটাকে আমি প্রমোট এই জন্য করছি, কেননা ছবিটা সত্যি ভালো। চালাই যাও। হ্যাঁ, ছবিটাতে কিন্তু ইনিশিয়ালি আই ওয়াজ ওয়ান অফ দ্য প্রডিউসার। ওকে, ঠিক আছে, আমি ছবিটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমি তখন বললাম যে না, এই ছবিটার সঙ্গে আমার নাম যাওয়া দরকার আছে। তা আমি ছবিটাকে ভালোভাবে আমি ইয়ে করব, এবং ছবিটা যারা দেখছে একটা লোকও এরকম নেই যে খারাপ পেয়েছে, সবাই ছবিটা ভালো পেয়েছে। বাট এইটাই ভালো লাগার দিক থেকে আমি ছবিগুলোতে করি। যেমন দোস্তজি বলে একটা ছবি এসেছিল, হ্যাঁ, ওটাকে আমি যে ছবিগুলোকে এভাবে করি, আমি ভালো লাগার দিক থেকে করি। ওই কেউ আর্টিস্ট আছে, আর্টিস্ট নেই, ছোট ছবি, বড় ছবি, এগুলো গুণ করি না। আমার কাছে ছবি আমি যেটা হাতে নেবো সেটাকে সেটা আমার ছবি, এইভাবে আমি ভাবি। একটা ছবিতে মেনলি তুমি ফার্স্ট প্রায়োরিটিতে কি দেখো, মানে যেমনি মানে বিভিন্ন অডিয়েন্সের কাছে বিভিন্ন হয়। ডিপেন্ড অন ভিউ অডিয়েন্স কি, ছবিটা কি সেটা দেখি। ওকে, মানে স্টোরিটা। এটা কি পাবলিক নেবে কি নেবে না, কি মনে হচ্ছে সেইগুলো অনেকটা প্রেডিকশনের খেলা। ওই প্রেডিক্ট করার চেষ্টা করি যে কি হতে পারে, কস্ট কেস কি হতে পারে, ভালো কি হতে পারে, এগুলো ভেবে তখন করা হয়। তুমি তোমার নেক্সট জেনারেশনকে কি এই সেম যেভাবে লাইক তুমি তোমার আগের জেনারেশন ব্যবসা এবং তার সাথে সাথে যা হবিজ রয়েছে, সেটা ক্রিকেট হোক, সেটা ব্যাডমিন্টন হোক, যেভাবে করে এসছো, তুমি তোমার নেক্সট জেনারেশন যেটা আসবে তাকেও সেইভাবেই মানে সেম লাইনেই অ্যালাইন করতে চাইবে নাকি? না, ডিপেন্ড করে যে যেরকম ভাবলে। কেউ যদি ডাক্তার হতে চায় ডেফিনেটলি সে ডাক্তার হবে, কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায় সে ইঞ্জিনিয়ার হবে, কেউ যদি অ্যাক্টর হতে চায় সে অ্যাক্টর হবে। যার যেটা ইচ্ছে সেটা তার করা উচিত আমার মনে হয়। এবং তার সঙ্গে সঙ্গে সেকেন্ড অপশন একটা সবসময় রাখা উচিত। সেটা পড়াশোনার দিক হোক, সেটা খেলাধুলার দিক হোক, প্রায়োরিটি ফার্স্ট কাকে দেবে সেটাই কর। বাট দুটো অপশন সবসময় রাখা উচিত। আচ্ছা বলছি, কেউ যদি নিউ কামার ডিরেক্টর হয়ে আসতে চায় নতুন স্টোরি নিয়ে, তো সেখানে তুমি তার ওপর কতটা রিস্ক নেওয়ার চিন্তা ভাবনা করবে, মানে তার স্টোরি দেখে বা খুব ভালো প্রশ্ন করেছি এটা, কেন আমি করতে যাচ্ছিলাম। দেখো, রিস্ক নেওয়াটা না, এখন যে তোমাকে বলছে, এখন যে কন্ডিশনে আছি, আনটিল অ্যান্ড আনলেস স্যাটেলাইট ইমপ্রুভ হচ্ছে ওই জায়গাটা, তখন এখন আমি তো রিস্ক নিচ্ছি। বিকজ আমার কিন্তু প্রোডাকশানের কিন্তু আমি শুধু প্রডিউসার হিসেবে ফার্স্ট প্রায়োরিটি আমার নয়। আমার ফার্স্ট প্রায়োরিটি ইজ ডিস্ট্রিবিউশন অ্যান্ড এক্সিবিশন। আমি কোনো একটা লুক্রেটিভ কিছু পেলে তখনই আমার নামটা দেবো, নাহলে আমি নাম দেবো না। ওকে, বাট ডেফিনেটলি এরকম অনেক সময়ই আসে, মেসেজ আসে, কলস আসে যে আমার কাছে স্ক্রিপ্ট আছে, বাট সবসময় সেটা শুনে উঠবার সময় হয় না। বাট কোনোদিন সেরকম কিছু পেলে ডেফিনেটলি ভাববো বা করবো। এরকম আর যদি কোনোদিন হয়েছে যে স্টোরিটা হচ্ছে তোমার কাছে যখন ইনিশিয়ালি এসেছিল, তোমার মনে হচ্ছিল যে না এটা অতখানি তোমার ভালো লাগে না। প্রত্যেক দিন না আসে এরকম স্টোরি ভালো না, মানে সবাই সবাই ভাবে যে নিজেদের স্টোরিটা ভালো, এরকম প্রত্যেক দিন আসে। বাট ডেফিনেটলি সবাইকে ডিসকারেজও করা উচিত নয়, বাট ওর মধ্যে দিয়েই ভালো বাঁচতে হবে। ঠিক আছে। না তারপরে কোনোদিন
এরকম মনে হচ্ছে যে মানে মানে এরকম হয়েছে কি ঘটনাটা যে স্টোরিটা তুমি প্রথমে রিজেক্ট করে দিয়েছো, ভালো লাগেনি, বাট সেটা হয়তো কোনো মতে অন্য কোনো রকম অন্য কারো থ্রুতে সিনেমাটা রিলিজ করেছে আলটিমেটলি এবং সেটা ভালো চলেছে। না, এরকম আমি পাই আমি পাই ওকে, মানে আমি রিজেক্ট করে দিয়েছি তারপর অন্যের কাছে গিয়ে ওটা সুপারহিট হচ্ছে, এটা পারি। ওকে, কিন্তু একটা জিনিস আমি দেখছিলাম যে তুমি লাস্টে বলছিলে যে বেবি জন, যেটা ইউ ইউ আর ভেরি মাচ হোপফুল, তুমি এটার সম্বন্ধে যথেষ্ট পজিটিভ ছিলে, কিন্তু সেই সিনেমাটা সেভাবে এটা একটা বার এনবিএ তোমাকে বলি অবশ্যই, কারণটা হচ্ছে আমরা যখন ফুটেজটা দেখেছিলাম বোম্বেতে 5-10 5 মিনিটের যে ফুটেজটা দেখেছিলাম ওটাতে না আমাদেরকে বেস্ট পোর্শনটা দেখিয়েছে। তুমি যদি ছবিটার টিজারটা দেখবে, টিজারের মেন পোর্শনটা কিন্তু আমাদেরকে দেখিয়েছে। ওকে, তো টিজার পর্যন্ত সিনেমাটার কিন্তু একটা খুব সুন্দর হাইট ছিল। যেই ট্রেলারটা এসছে সিনেমাটার, টপ করে নেমে গেছে, ছবিটা ডাউন হয়ে গেছে, পাবলিকের ইন্টারেস্টটা গ্রো করেনি। সেকেন্ড হচ্ছে ছবিটা যেহেতু রিমেক, পাবলিকের এই সিচুয়েশনে এখন রিমেক দেখার আর সেই মেন্টালিটিটা নেই। থার্ড থার্ড হচ্ছে বরুণ ধাওয়ান যখন প্রেজেন্ট সিচুয়েশনে, যদি তুমি বেবিজন দেখে দাও, প্রেজেন্ট সিচুয়েশনে আসছেই দাড়ি ফাড়ি বড় করে বাচ্চাটার সঙ্গে অ্যাকশন বা বাচ্চাটার সামনে অ্যাকশন করছে বা করছে, ওই সিচুয়েশনগুলো পাবলিক ভালো নিচ্ছিল। বাট যখন আবার ও আগের পাস্টে যাচ্ছে তখন কিন্তু আর বরুণ ধাওয়ানকে লাগছে না ভালো। আমাদের যখন 5 মিনিট দেখিয়েছিল তাদের মেজর পোর্শনটাই ছিল হচ্ছে ওই প্রেজেন্টটা, যেটা মানুষ ভালো করে নিচ্ছে, যেটা ভালো লাগে। হ্যাঁ, যার জন্য যেহেতু আমি থেরি দেখেছি, তো এর জন্য আমার কাছে এক্সপেকটেশন ছিল যে আমি ওই জিনিসটাকেও ভালো পাবো। সেটা আমি পর্দায় যখন পুরো সিনেমাটা দেখি কম আমি পাই না, সেই ব্যালেন্সটা কোথাও গিয়ে একটা মিস আছে চলতে পারতে, সেই জন্য ছবিটা ক্লিক করে। এবং ছবিটা আর একটা প্রবলেম ছিল গান, ছখানা গান, ছবিটাকে ছোট করতে হতো, অতক্ষণ দেখার এতগুলো গান দরকার নেই, 4টে গান বাস এনাফ, ফার্স্ট হাফে দুটো সেকেন্ড হাফে দুটো, ছবিটাকে ছোট করতে, ছবিটা করে দিয়েছে 3 ঘন্টা। ওই একদম ফ্রেম টু ফ্রেম, ফ্রেম টু ফ্রেম, ফ্রেম কপি করতে হয়েছে। ইভেন এটা যেই ছবির রিমেক সেই ছবিটা আমি নিজে দেখেছি এর আগে, তো আমি আর চাই মানে ডেফিনেটলি আমাকে যদি টাইম থাকে। বরুণ ধাওয়ানকে নেওয়া যাচ্ছিল না, মানে এই আমি বরুণ ধাওয়ানকে রিপ্লেস করছি বিজয়কে, ওটা অনস্ক্রিন আমি করতে পারছি না। যতক্ষণ না প্রেজেন্টটা ছিল ততক্ষণ ঠিক ছিল, যেই ও পুলিশের ড্রেস পরে যতবার আসছে ততবার মনে হচ্ছে যে ওটা আমার কাছে ঠিক করছে না। অনেকগুলো সিনকে তো দেখে মনে হচ্ছে যেন ওটা না দিলেও হতো। এবার আমরা কি হয়, আমরা তো ইনস্টিংক্টই বলি, বাট গানগুলো তুমি যদি দেখবে গানগুলো 6টা গানের মধ্যে 3-4টে গান ঠিক আছে, ঠিক গান হয়তো বেশি হয়ে গেছে, প্রমোশনাল সং হিসেবে গান সিনেমায় নাও রাখতে পারতে। গান দেখে আমাদের হিট লেগেছে, গানে খরচা পড়েছে, কিন্তু ছবি চলবে চলবে না আমরা কিছুটা, আমি বললাম কি ইনফিমেডিটে সবটাতে বলতে পারি না, কিছুটা ছবিটা ডিসঅ্যাডভান্টেজ এগুলো ছিল। প্লাস পুষ্পা এত ভালো চলছে ওই টাইমে, ওই ওয়েভটাতে পুষ্পা চলবে এটা জানা কথা ছিল, বিকজ পুষ্পা 1 যেভাবে করেছে এবং সেই ক্ষেত্রে হাই প্রবলেম ক্রিয়েট হয়ে গেছিল। আগামী দিনে যেটা স্টোরির কথা বললো, যদি কোনো কেউ ডিরেক্টর বা কেউ যদি স্টোরি নিয়ে আসে, তেমনি আমার এই ওই পয়েন্ট থেকে দাঁড়িয়ে আমার আরেকটা প্রশ্ন রয়েছে, কেউ যদি আগামী দিনে যারা ভাবছে যে না হয়তো মানে আমি থিয়েটার করব, নতুন থিয়েটার খুলবো, সেটা সিঙ্গেল স্ক্রিন হতে পারে, সেটা মাল্টিপ্লেক্স হতে পারে, সেটা মিনি স্ক্রিন হতে পারে, যদি কেউ ভাবছে এরকম খুলবো, বা যদি কেউ ভাবছে যে আমি ডিস্ট্রিবিউশন আসবো, দুজনের জন্যই আমি বলছি, তোমার কি সাজেশন থাকবে বা তোমার এক্ষেত্রে কি? রিয়েলি কোনো সাজেশন আমার থেকে লাগলে আমি ডেফিনেটলি তাদেরকে হেল্প আউট করতে রাজি আছি। কোনো জায়গায় কোনো প্রবলেম হলে আমাকে বলবে। সিনেমা হল খোলার জন্য তো আমি একদম এখন রাজি আছি, তুমি যেখানে বলবে আমি ডেফিনেটলি তাদের সঙ্গে কথা বলে চেষ্টা করবো এতে সিনেমা হলকে। মানে তাদের জন্য কোনো সাজেশন যে তোমার লার্নিংস থেকে, যে এতদিন এত বছর ধরে তুমি রয়েছো, যে এই জিনিসগুলোকে মাথায় রেখে এগোনো উচিত? দেখো, যদি কেউ কোথাও মল বানাচ্ছে তো ডেফিনেটলি উপরের ফ্লোরটাতে, লাস্ট ফ্লোরটাতে সিনেমা হল বানানো উচিত। আর সিনেমা হলের একটা স্পেসিফিকেশন আছে, মিনিমাম একটা হাইট লাগে, সেই হাইটটাকে রাখতে হবে। যেমন 18 ফিট বা 20 ফিট মিনিমাম হাইটই আছে কয়েক, ওইটা দরকার। ওটা যদি রেখে করতে পারে, এরকম কলকাতা শহরে প্রচুর এখনো জায়গা আছে যেখানে সিনেমা হল দরকার। আমি অনেক জায়গায় মল দেখি তাদের হাইট নেই, হাইটটা তারা সিনেমার মতন করেনি লাস্ট ফ্লোরটাতে। তারা যদি একটু হাইটটা রাখতো আমাকে কিন্তু অ্যাপ্রোচ করে তাদেরকে ওখানে করে, কারণ সিনেমা করলে কিন্তু ব্যবসা আছে, একদম ব্যবসা আছে। ওকে, আমি অনস্ক্রিনই বলছি, আমার একজন বন্ধু রয়েছে যে অলরেডি মানে একটা ফিল্ম বানাচ্ছে, ঠিক আছে, এবং মেবি তার ডিস্ট্রিবিউশন নিয়ে কিছু দরকার হতো, এবং তার সাথে আমার জাস্ট কালকে কথা, আমি নর্মালি হোয়াটসঅ্যাপে কথা ছিল, আমি বললাম যে আমি এনার কাছে যাচ্ছি, যদি তোমার কোনো প্রশ্ন থাকে তুমি আমাকে বলো। তো প্রশ্ন যেটা সেটা তো আমি যাচ্ছি না, কিন্তু লাইক হি সেড কি হ্যাঁ হেল্প লাগবে, তখন তোমাকে বললাম হ্যাঁ ঠিক আছে, আমি দাদার সাথে কথা বলে দেবো। ডেফিনেটলি এরকম কোনো হেল্প লাগবে সেটা
ডেফিনেটলি ডিপ আউট করার চেষ্টা করব। আমাদের ডিপ ডাউন শো নিয়ে তোমার কিছু বলার নেই? ভালো করছো তোমরা, খুব ভালো করছো। তোমাদের টিমটা খুব এফর্ট দিচ্ছে এবং চেষ্টা করব যাতে তোমরাও আরো বেটার করো। ঠিক আছে? তোমাদের কোনো সাহায্য লাগলে বলো, সেটাও হেল্প করতে রাজি আছি এবং তোমরা আরো এগিয়ে যাও এটাই চাই। এবং আরো তোমরা সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাকে, সেটা চাইবো যাতে এটা আরো এগিয়ে যাক, আরো দর্শকের কাছে পৌঁছো, আরো লোকজন দেখুক, আরো তোমরা এগিয়ে যাও এটাই চাই। ওকে। আমার জন্য কোনো স্পেশালি বিং হোস্ট কোনো মানে ডেফিনেটলি ইউ আর সাজেশন গুড, ভালো লাগছে। তুমি কিছুটা একটু রিসার্চ করিয়ে এসছো। বাট আগামী দিনে আরো বেটার কোয়েশ্চেন্স চাই তোমার থেকে। একদম আরো ভালো পড়বে সেটা একদম আরে থ্যাংক ইউ সো মাচ। তোমার লাইক আমার মনে হয় এই জিনিসটা আরো সুন্দর, মানে টাইমের যদি ব্যাপারটা যদি না থাকতো, ঠিক আছে, আরো সুন্দর হতো। অসুবিধা নেই। আমাদের আমাদের অডিয়েন্স বলবে, আমাদের দর্শক বা শ্রোতা, বেসিক্যালি দিস পডকাস্ট তো শুধুমাত্র ইউটিউবে যাবে না, স্পটিফাই বা জিও সাভানেও যাবে আমাদের এই পুরো আড্ডাটা। তো সেখান থেকে কমেন্ট সেকশনে দেখি মানুষজন কতটা মানে কি করছে, সেই হিসেবে তত তাড়াতাড়ি তোমাকে আমি আরেকবার আনতে চাইবো। এবং সেখানে সেটা হতে পারে যে এখানে বসে নয়, এসএসআর সিনেমাসের মানে এই ব্যানারের নিচে বসে নয়, তখন হয়তো ডিডিএস স্টুডিওতে হবে, ডিপ ডাউন শো স্টুডিও। একদম ঠিক আছে, আমার আমার তখন ততদিন হয়তো আমাদের নিজস্ব স্টুডিও হয়ে যাবে। করে তার তো সেটা আরো বেশি মজাদার হবে। ঠিক আছে, এবং সেখানে আরো বেশি মজাদার প্রশ্ন নিয়ে আমরা ব্যাপারটাকে আরো বেশি জমিয়ে তোলার চেষ্টা করব। ঠিক আছে, তো এগেন অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং নেক্সট এপিসোডে দেখা হচ্ছে। ততদিনের জন্য